গল্পটা শুরু করার আগে একটু বলি, এখানে আমাদের গল্পে যে নায়ক নায়িকাকে দেখানো হয়েছে তারা দুইজন হচ্ছে সম্পর্কে ভাই বোন। ভাই বোন মানে হচ্ছে সৎ ভাই বোন, মানে ওরু হচ্ছে তার মায়ের আগের ঘরের সন্তান এবং কৃতিক হচ্ছে তার বাবার আগের সন্তান। তারপরে তার মা আর তার বাবা বিয়ে করে, দুইজনের বাবা মা একদমই আলাদা। তো সেক্ষেত্রে ইসলামে, ধর্মে বা সব জায়গায় এটা নিয়ে বৈধতা আছে। তো এটা যেহেতু একটা উপন্যাস, আমরা উপন্যাসের মতো করে এটাকে এনজয় করি, এগুলো নিয়ে এত ঘাটাঘাটি এত মাথা ব্যথা যাতে না করি সবাই, এজন্যই প্রথমে এটা বলে দেয়া। তো চলেন উপন্যাসটা শুরু করি। ভালোবাসা একটি 4 অক্ষরের বিশাল অর্থবহ তাজা অনুভূতির রাজ্য। এই অনুভূতি কি কে কখনো কখনো বিশ্লেষণ করে হাজারটা রূপদান করা যায়, প্রেম, প্রণয়, মোহ, ঘোর, আসক্তি, আরও কত কি। আবার কারো কাছ থেকে এটি সঙ্গীন প্রণয়ের শক্তি বা আনহেলদি অবসেশন। ভালোবাসার বিশ্লেষণ যেমন সবার কাছে এক নয়, তেমনি সবার ভালোবাসার ধরনটাও ঠিক একরকম নয়। কিছু মানুষের ভালোবাসা সদ্য ফোটা ভৃঙ্গরাজ পুষ্পের ন্যায় আকর্ষণীয় আর সুরভিত। তাদের হৃদয়ের আদ্যপ্রান্ত মিলনে ঈর্ষান্বিত হয়ে কত প্রশংসাই না করে মানুষ। অলিতে গলিতে বন্ধুমহল থেকে শুরু করে পাড়ায় চায়ের আড্ডা পর্যন্ত তাদের নিয়ে চলে দিনভর আলোচনার বহর। কী করে তৈরি হলো এমন যুগল, এত রাজ্যটক, কোনো দিন ভাঙবে না। আর আরও কত কি। অন্যদিকে এই পুষ্পরেণুর মতো ভালোবাসার বিপরীতে যে শুধু ঘৃণার বসবাস, তেমনটা নয়। ওই যে বললাম ভালোবাসারও ধরন আছে হয়। কেউ কেউ এসব গদবাঁধা ভালোবাসার নিয়মে গা ভাসাতে পারে না কোনো কালেই। খালি মুখে ভালোবাসি কথাটা উচ্চারণ করাটাও যেন হিমালয় জয় করার মতো অ্যাডভেঞ্চার আর থ্রিলিং তাদের কাছে। তাই সেসব কিন্তুওয়ালা মানুষগুলোর ভালোবাসা প্রকাশের ধরনটাও কি হয় কিছুটা ভিন্ন রকম। সেখানে অনুভূতি প্রকাশের থেকে আরামদায়ক করা বেশি কাজ করে। সেই আদায় করার ধরনটা যেমনই হোক, জোর করে কিংবা তার থেকেও কোনো কুৎসিত পন্থায়, অ্যাট অ্যান ইফ্যাক্ট। তো কারো কাছে যে ভালোবাসা বিষাক্ত, তো কারো কাছে অসুস্থ, কারো মতে আবার কেমন ভালোবাসা। এটা কোনো কালেই ভালোবাসা নয়, নিছকই আসক্তি, ভয়ানক আসক্তি। আবার ইচড়ে পাকা ডার্ক রোমান্স দেখে দেখে ফরেন কালচারে বেড়ে ওঠা অষ্টাদশীদের কাছে ইটস কল্ড ডেঞ্জারাস লাভ। এত অল্প, এত বিশ্লেষণ আর চর্চার বাইরে গিয়ে আরও এক ধরনের অনুভূতি রয়েছে। এটা অনেকটা একপাক্ষিক ভালোবাসা বা ওয়ান সাইড লাভ। হৃদয়ের সুপ্ত অনুভূতির কথা তাকে না জানিয়েও কি সুন্দর দিনরাত অতিবাহিত করে দেয়া যায় তাকে কল্পনায় ভালোবেসে। একটিবার চোখের দেখা দেখেও নরম হৃদয়টা পুলকিত হয়ে ওঠে, মুহূর্তেই ভালোবাসা টইটুম্বুর হয়ে ভরে ওঠে হৃদয়ের কানায় কানায়। ভার্সিটির ক্যাম্পাস থেকে শুরু করে বই আস্তরিক ফাঁকা লাইব্রেরির এক কোনায় ছোট্ট টেবিলটায় সেই শ্যাম পুরুষকে দেখার জন্য কত যাতায়াতে না ছুটে বেড়ায় বেপরোয়া সর্বনাশা মনটা। সেই সাথে পাল্লা দিয়ে ছোটে মনের অধিকারী রক্তমাংসের মানুষটাও। আপন মনকে অন্যজনের নিয়ন্ত্রণে ছেড়ে দিলে এই হয়, ক্যাম্পাসে এসে তাকে এক নজর না দেখা অবধি অশান্ত মনটা দমার নামই নেয় না। এই যেমন এই মুহূর্তটা, মনটা কেমন ঝিমিয়ে যাওয়া মরা বিকেলের ন্যায় শান্ত হয়ে আছে। উচ্ছ্বাস আকাঙ্ক্ষা সব কিছু দমে গিয়ে তৃষ্ণার্থ চোখ জোড়া সবচেয়ে পছন্দের শ্যাম পুরুষটিকে দেখতে ব্যস্ত। সেকেন্ড, মিনিট, ঘন্টা অতিবাহিত হয়, তবুও তাকে দেখে দেখে চোখ দুটো ক্লান্ত হয় না। কি আছে এই শ্যাম পুরুষের মাঝে? আহামরি তো কিছু নেই। হলিউড কিংবা বলিউড হিরোদের মতো পেশিবহুল গৌরবর্ণও নয়, ছিমছাম গরনের শ্যাম পুরুষ সে। বেশ লম্বা চড়া মানুষটা, আর সবচেয়ে সুন্দর তার হাসি। হাসির সাথে সাথে কি সুন্দর ঢেউ খেলে যায় তার টোল পড়া গাল দুটোতে। ফাঁকা লাইব্রেরিতে সবচেয়ে কর্নারের টেবিলটায় ঠিক মুখোমুখি হয়ে বসে আছে নিখিল ভাই। এটা বোধহয় নিখিল ভাইয়ের পছন্দের জায়গা। ওই জন্যই তো প্রতিদিন এসে এখানটাই বসে বই পড়বে নাই বা কেন? ভার্সিটির তুখোর ছাত্র নিখিল ভাই। ছাত্র আন্দোলন থেকে শুরু করে সমাবেশ কিংবা নির্বাচন সব কিছুতেই নিখিল ভাইয়ের অগ্রাধিকার। সেই জের ধরে ভার্সিটির ভিপিও তিনি, এক নামে সবাই চেনে তাকে। তবে পড়াশোনার ক্ষেত্রে একটু কম্প্রোমাইজ করেন না তিনি। এই যে এখনও বই পড়ছে, কানে হেডফোন গুঁজে বইয়ে মুখ ডুবিয়ে পাতার পর পাতা উল্টে যাচ্ছে, এই সিনটা দেখতেও মারাত্মক লাগছে। লাগবেই তো, এত কাছ থেকে নিখিল ভাইকে দেখার সুযোগ হয়নি কোনো কালেই। মনে হচ্ছে সময়টা এখানেই আটকে যাক। আজ লাইব্রেরিটাও বেশ ফাঁকা, সিনিয়ররা তেমন কেউই নেই। এই সুযোগে নিখিল ভাইয়ের সাথে দু একটা কনভারসেশন এগোলো, ক্ষতি কী? নিখিল ভাই, এই যে নিখিল ভাই। লাজুক হেসে টেবিলে টকটক করে সামান্য টোকা দিয়ে ডাকছে অরু। তবুও নিখিল ভাইয়ের হেলদোল নেই কোনো। একবার তাকালো না পর্যন্ত। আশ্চর্য, এভাবে উপেক্ষা করার কি হলো? অরুর কি বুঝি খারাপ লাগে না? লজ্জার আত্মসম্মানের মাথা খেয়ে অরু আবারও ডাকলো তাকে। কিন্তু এবারও একই ঘটনা পুনরাবৃত্তি ঘটে। নিখিল ভাই কোনোরূপে সাড়া দিল না, বরং ওর দিকে না তাকিয়ে বাম হাত দিয়ে একটা ছোট্ট সাইজের অ্যালার্ম ঘড়ি এগিয়ে দিল ওকে, যেটা এই মুহূর্তে বাজখাই আওয়াজ তুলে কানের 12টা বাজিয়ে দিচ্ছে। ইস, কি বিরক্তিকর! এটা কেন দিলেন নিখিল ভাই? এবারও নিখিল ভাই নিশ্চুপ, বরং অ্যালার্মের বিরক্তিকর শব্দটা আরও দ্বিগুণ জোরে জোরে
বাজিয়ে দিলেন তিনি। অ্যালার্মটা বিরক্তির আওয়াজ তুলে কর্ণকুহর ছাপিয়ে মস্তিষ্কে এসে লাগছে। এবার কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম। না, আর নিতে পারল না ওরু। বিরক্তির চরম পর্যায়ে গিয়ে শব্দ করে চেঁচিয়ে উঠল, এটা বন্ধ করুন নিখিল ভাই, উফ আর সহ্য হচ্ছে না। এক পর্যায়ে গায়ের কমফোর্টারটা ছুঁড়ে ফেলে হন্তদন্ত হয়ে উঠে বসল অরু। ঘুমের ঘোরে এখনও কাটেনি। চারিদিকের পরিবেশ পরিস্থিতি বুঝে উঠতে একটু সময় লেগে গেল ওর। যখন বুঝে উঠল তখন প্রতিদিনের মতো প্যালেসের ন্যায় মাস্টার বেডরুমের কিং সাইজ বিছানায় নিজেকে আবিষ্কার করলো অরু। ঠোঁট কামড়ে একটা চাপা নিঃশ্বাস ছেড়ে ধীরে সুস্থে সময় নিয়ে নিজের হাঁটু অবধি লম্বা সিল্কি চুলগুলোকে ম্যাসিবান করে বিছানা ছাড়ল। তারপরে সবার আগে বন্ধ করলো বিরক্তিকর অ্যালার্মটাকে। একে একে পুরাতন জানালার ভারী পর্দাগুলো সরিয়ে রুমটাকে আলোকিত করে বসে পড়লো ল্যাপটপে নিয়ে। তারপর সেই বিরক্তিকর কাজ, মেইল পাঠানো। গত 1 বছর ধরে এটা ওর রুটিনে রূপান্তরিত হয়েছে। আপা যে কেন বুঝতে চায় না কে জানে। আবারও ভেতরে আহত বাতাসকে নিঃশ্বাসের মাধ্যমে নিংড়ে বের করলো অরু। মেইল পাঠানোর শেষ হলে শক্ত কাঠের চেয়ারটায় গায়ে এলিয়ে দিয়ে উদাসীন চোখে বাইরে চাইলে অরু। ওর পরনে কোনো দামি পাজামা সেট নয়, বরং সিম্পল প্লাজো আর একটা ওভারসাইজ টি শার্ট। সাধারণ বাঙালি মেয়েরা যা পরে ঘুমায় আর কি। এই রুমের বিশাল জানালার কারুকাজ করা লৌহগাট গলিয়ে যতদূর চোখ যায় শুধু বাগান বিলাসের ছড়াছড়ি। এখন বসন্ত চলছে, তাই একটু বেশিই সুন্দর লাগছে বাড়ির ফ্রন্টিয়ারটা। পুরান ঢাকায় যতগুলো প্রাচীন আর নাম করা বাড়ি আছে তার মধ্যে এই বাড়িটা অন্যতম। লোকমুখে শোনা যায় এ বাড়ির পূর্বপুরুষরা নায়েব গোমস্তা ছিলেন। পরবর্তী প্রজন্মে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলেও এদের বংশ পরম্পরায় নেতৃত্ব আর আভিজাত্য ভাবটা রয়েই যায়। তাই তো যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম সবাই রাজনৈতিক কর্ণধার হয়ে নাম লিখিয়ে এসেছেন। এই বাড়িটা ঠিক কোন প্রজন্মের জানা নেই অরুর, তবে বাড়িটা বেশ পুরনো। প্রায় 10 বিঘা জমি নিয়ে তৈরি এই বাড়িটাকে ছোটোখাটো ড্রিম হলিডে বললে মন্দ কিছু হবে না। মহলের সদর দরজা থেকে গেট অবধি যেতে মিনিট 10 টাইম লেগে যায়। ধীরে সুস্থে হাঁটলে তার চেয়েও বেশি লাগবে। তারপর চোখে পড়ে অযত্নে ইতি বেড়ে ওঠা বাগান বিলাসের ঘেরা দানবাকৃত বেশিয়াল গেট। তাতে মার্বেল পাথরে দিয়ে গুটি গুটি অক্ষরে লেখা কৃতিকুঞ্জ। বছরের 30 আগেও বাড়ির নাম কিংবা গেটের চেহারায় ভিন্নতা ছিল, কিন্তু 30 বছর আগে এই বাড়ির ছোট কর্তার জন্মের পরই তার দাদা সাহেব একমাত্র আদরের নাতির নামে বাড়ির নাম পরিবর্তন করেন। ইট পাথর আর লোহায় ঘেরা গেটকে সর্বা বিদায় জানিয়ে মার্বেল পাথরের গেট নির্মাণ করেন। সেই বাড়ির নাম পরিবর্তন করে রাখেন কৃতিকুঞ্জ। সময় পাল্টেছে, সময়ের তালে তালে বদলে গেছে কর্তৃত্ব আর আভিজাত্য। মোড়ানো মানুষগুলো একে একে খালি হয়েছে কৃতিকুঞ্জ। তাদের দাম্ভিকতা কিংবা রাজনৈতিক অবদান এখন কেবলই লোকের মুখে বুলি মাত্র। এত কিছু বাদ দিলেও রিয়েল এস্টেট বিজনেস নিয়ে ও পরিবার এগিয়েছে অনেক দূর। দেশ ছাপিয়ে বিদেশে সগৌরবে দাপিয়ে বেড়ায় এদের পারিবারিক বিজনেস। সবাই এক নামে চেনে। দেশীয় পণ্যের 30% যোগান এদের পারিবারিক ব্যবসা থেকেই আসে। শুধু উচ্চপদস্থ না, স্বয়ং সরকারও আজকাল মুখে লাগাম দিয়ে কথা বলে এদের সাথে। আনফর্চুনেটলি এই পরিবারের শুধু টাকাই আছে, পরিবার বলে কিচ্ছু নেই। আফসোসের সুরে বলে ওঠে অরু। তখনই নিচতলা থেকে অনুর রাশভারী কণ্ঠস্বর শোনা গেল, অরু, অরুর বাচ্চা, খেতে নাম। আমি কি এখন পালকি নিয়ে আসবো? হসপিটালে যেতে দেরি হলে তোর খবর আছে। শুনেই বোঝা যাচ্ছে বেজায় চটে আছে সে। অরু দ্রুত চেয়ার ছেড়ে দেয়াল ঘড়িতে চোখ রাখলো। 9:35। এই রে, হাবিজাবি ভাবতে ভাবতে সময় শেষ করে ফেলেছি। তার উপর আজ আবার ভার্সিটিতে যাওয়ার প্ল্যান আছে। নিচে গেলে আপা নির্ঘাত কথা শুনিয়ে পেট ভরিয়ে ফেলবে। এখন কি করি? বিশাল হলরুমের এক কোণে রান্নাঘর, তার পাশেই ছোট্ট একটা ডাইনিং। 4 জন মতো বসার জায়গা হবে। সেখানেই খাবার সাজাচ্ছে অরুর বড় আপা অনু। এবারের কোনো কিছুই না পারতে ব্যবহার করে না অরুরা। যতটুকু না করলেই নয়, ঠিক ততটুকুই ওরা অধিকার খাটায়। অনু খাবার সার্ভ করতে করতেই রেডি হয়ে নিচে নামে। অরু পরনে সেটে আছে টপসার স্কার্ট, হাতে পুঁথি দিয়ে তৈরি বানজারা ব্যাগ। অরুকে দেখেই মেজাজ খারাপ হয়ে গেল অরুর পরিপাটি রূপ দেখে তেতিয়ে উঠল মস্তিষ্কটা। রাগের বহিঃপ্রকাশ ঘটালো অরু চেয়ারে বসার সঙ্গে সঙ্গে। এতক্ষণে আসার সময় হলো তোর? রুমের দরজা আটকে কী করিস তোর জন্য আমার হসপিটালে যেতে কতটা দেরি হয়ে গেল দেখলি? ওরু রুটি আর ডিমের রোল করে কামড় বসাতে বসাতে বলল, রেডি হচ্ছিলাম আপা, প্রতিদিনই তো রেডি হতে লেট হয়। আর রেডি কেন হয়েছিস? কতবার বলেছি ভার্সিটিতে যাওয়ার দরকার নেই। আমি একা এত কিছু সামলাতে পারছি না, হাঁপিয়ে উঠছি আমি। নিঃশ্বাসের পাল্লা ভারী হয় অনুর হাজারটা অভিযোগেও অরু নিশ্চুপ। শুধু ছোট্ট করে প্রশ্ন করে, মা এখন কেমন আছে আপা? অনু আবারও ঝাঁজ নিয়ে বলে, সেটা নিজে গিয়েই বরং দেখে আয়। আমার দেখতে ভালো লাগে না আপা, বড্ড কষ্ট হয় মাকে এভাবে নিথর হয়ে শুয়ে থাকতে দেখতে। হসপিটালের ডেটল আর হ্যাক্সাসলের গন্ধে দম বন্ধ হয়ে আসে আমার, শ্বাস নিতে পারি না আমি। অরুর কথায় অনু আড়ালে নিঃশ্বাস ছাড়ে। মায়ের অসুখের পর থেকে ওর ডান পিঠে দুরন্ত বোনটা নিজেকে অনেক সামলেছে।
যে মেয়ে সারাদিন হুড়োহুড়ি আর বান্ধবীদের নিয়ে মেতে থাকতো সেই মেয়ে ঘর কোণে হয়েছে। হাজারটা অহেতুক বায়না ধরা মেয়েটা প্রয়োজনে বাইরে গিয়ে এখন আর একটা কথাও বলে না। অরুর মতো মুক্ত বাতাসে ডানা ঝাপটানো মেয়ের জন্য এই পরিবর্তন অনেক কিছু। এত অল্প বয়সে আর কতই বা সামলাবে নিজেকেও। অরুর কম বয়স সবে 19-এ পা দিয়েছে, তাই তো অনু নিজেই ওকে এসব হসপিটালের ঝুট ঝামেলা থেকে দূরে সরিয়ে রাখে। আবার নিয়তির সাথে পেরে না ওঠে নিজেই বিরক্তি হয়ে যায় বারবার। সে বিরক্তি নিজের মধ্যে আটকে রাখা কষ্টকর হয়ে ওঠে ওর জন্য। গুমড়ে মরা অশান্ত হৃদয়টাকে একটু হালকা করায় দায়ে মাঝে মধ্যেই বহিঃপ্রকাশ ঘটে চড়াও মেজাজের, যার ভুক্তভোগী হয় ওর ছোট্ট বোনটা। অনু নিজেকে বারবার বুঝিয়েছে আর আর যাই হোক ছোটো বোনের ওপর রাগ ঝাড়বে না, কিন্তু দিন শেষে মায়ের অসুখ, বাড়ি, হসপিটাল, বাড়ি এই করতে করতে নিজের খেয়েই নিজেই হারিয়েছে। আপা আমি গেলাম, আগামী 1 সপ্তাহ কোথাও যাব না, রান্নাবান্না সব আমি করব, তুমি প্লিজ রাগ করিও না। এই শোন। অনু রজাতিত ডাকে পেছনে ঘুরল অরু। ইমেল। অনু কী বলবে সেটা বোধহয় অরু জানতো, তাই এগিয়ে এসে বলল, ইমেল পাঠিয়ে দিয়েছি, কোনো রিপ্লাই এসেছে? অরু তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আপা তুইও না, গত 1 বছর ধরে একটানা ইমেল পাঠানোর পরও যেখানে থেকে একটা রিপ্লাই আসে নাই, হুট করেই সেখান থেকে রিপ্লাই চলে আসবে এতটাও বেশি আশা করিস না। কথা শেষ করে গটগট পা ফেলে প্যালেসের মতো বিশাল মহল ছেড়ে বেরিয়ে যায় অরু। অরু চলে যাওয়ার পর অনু আনমনে বলে, আমার বিশ্বাস অরু, কোনো একদিন ঠিক রিপ্লাই আসবে আর আমরা মাকে সুচিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাব। যেদিন মা আবারও সুস্থ হয়ে ফিরবে, তোর আর আমার দুঃখ সেদিনই ঘুটবে। জটলা পাকানো চুলের মতো পুরান ঢাকার রাস্তাগুলোতে ইলেকট্রনিক তারের ছড়াছড়ি, রাস্তার দুধারে লোহালক্কর হলুদ মরিচ শাড়ি, বিরিয়ানি আর গুড়ের পাইকারি দোকানের মোরচে পড়া গন্ধ। কখনো কখনো সেই গন্ধটা নাকে উৎকট লাগে, আবার কখনো বেশ ভালো। মাথার উপরে সূর্যি মামা তীর্যক আলো ছড়াচ্ছে, আজ বোধহয় ভালোই গরম পড়বে। দুধারে দোকানপাট ছাপিয়ে টিংটিং আওয়াজ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে অটোচালিত রিক্সা। তাতে চেপে বসে আছে অরু। পুরো নাম মেহেরিন শেখ অরোরা। এই বছরই ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর, তবে নতুন নতুন বড় হয়ে যাওয়া ভার্সিটির আনন্দ কিংবা বন্ধুমহল কোনো কিছুই ছুতে পারেনি ওকে। কারণ একটাই, মায়ের হার্টের অসুখ। আগে তাও হেঁটে চলে আসতে পারতো, কিন্তু গত 1 বছর ধরে হসপিটালের এক কামরার বেডে শুয়ে দিন পার করছে ওর মা আজমেরি শেখ। মায়ের দিনরাত দেখভাল করতে হয় বলে বড় বোন মেহবিন শেখ অনন্যা ইন্টারমিডিয়েট পড়েই পড়াশোনায় ইতি টেনেছে। ওরও জানে ওর বড় আপা এত রাগচটা কোনো কালেই ছিল না। গত 1 বছর ধরে এমন হুটহাট রেগে যায় আপা। আর এও জানে পরিবারের জন্য আপার কত বিসর্জন। এমনটা নয় যে অনু বয়সে অরুর থেকে খুব বড়, পিঠে বোন ওরা দুজন, তবুও অনুর কত ত্যাগ। তাই তো আপার রাগের মাথায় বলা সবচেয়ে তিক্ত কথাগুলো গায়ে মাখে না অরুর উদাসীন ভাবনার ইতি টেনে রিকশায় এসে পৌঁছালো গন্তব্যে। ভার্সিটির গেটে দাঁড়িয়ে লম্বা করে শ্বাস নেয় অরু। এই একমাত্র জায়গা যেখানে এসে একটু প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে অরু। সেই সাথে স্বস্তিদায়ক মানুষটার একটাবার দেখা মিললে তো আর কথাই নেই, যাকে নিয়ে ও রোজ স্বপ্ন দেখে, সুন্দর স্বপ্ন। ওরও জানে নিখিল ভাইয়ের সাথে কমিটমেন্ট কিংবা মুখ ফুটে দুটো কথা বলার সাহসও ওর নেই। তারপরও নিখিল ভাই ভার্সিটির সিনিয়র, গ্র্যাজুয়েশন ও 1 বছরের শেষ তার, তবুও বেহায়া মনটা মানে না। প্রিয় মানুষের স্কেচবোর্ড তার মুখটাই এঁকে ফেলে বারবার। কবে যে নিখিল ভাই নিচে এসে বলবে, অরু শোনো, আমিও তোমাকে পছন্দ করি, মনের রং তুলির ক্যানভাসে আমিও তোমাকে আঁকি। সেই আশায় সে ঘুরে বালি। পেছনে নীলিমার কাটকাট প্রতি উত্তর শুনে অরুর হাসি দাঁত কপাটি বন্ধ হয়ে গেল। মুখটা এইটুকুনি করে বলল, তুই আমার মনের কথা শুনলি কি করে? যেই টোনে বলেছিলি আমি কেন, রিক্সাওয়ালা মামারাও শুনেছে। আফসোস শুধু নিখিল ভাই শুনল না। কি করে শুনবে? তুই তো তাকে দেখলেই চোরের মতো যথাযথ লুকিয়ে পড়িস। তার ঠিক চল ভেতরে যাই। গেট পেরিয়ে ক্যাম্পাসে যেতে যেতে নীলিমা বলল, আন্টির কী খবর, এখন কেমন আছে? একই রকম, আজকেও আপুর বকুনি খেয়ে এসেছি। নীলিমার সান্ত্বনার বাণী বহু আগেই ফুরিয়ে গিয়েছে। ঘটে যা ছিল সব কিছুই দিয়ে ওরুকে বুঝিয়েছে ও, তাই এখন আর বলার কিছু নেই। সান্ত্বনা না দিয়ে হয়ে উল্টো প্রশ্ন ছুড়ল নীলিমা, তোর ভাইয়ার কোম্পানির থেকে ইমেল এসেছিল? কথাটা বলতে একটু অস্বস্তি হলো নীলিমার, কারণ সব ব্যাপারে মুখ খুললে ওই ব্যাপারে সবসময় এড়িয়ে যায় ওরু। খুব বেশি হলে হ্যাঁ উত্তর করে। এবারও তাই হলো। এদিক ওদিক মাথা নাড়িয়ে না জবাব দিল অরু। নীলিমার রাগ হলো কেন যেন, যদিও ব্যাপারটা সম্পূর্ণ অরুর ব্যক্তিগত, তবুও এ কেমন ছেলে, মায়ের খোঁজ নেয় না, ইভেন কোনো রকম যোগাযোগ নেই পর্যন্ত। আজকালকার যুগে ইমেল কেউ যোগাযোগ করে? নীলিমা রাগ সংবরণ করতে না পেরে বলেই ফেললো, কেমন ভাই তোর, মাকে এভাবে দেশে ফেলে রেখে নিজে বিদেশে পড়ে আছে। অরু মেকি হাসলো। হুট করেই নীলিমার রাগের কারণ ধরতে পারলো না, তবুও নরম সুরে বলল, হি ইজ নট মাই সিবলিং। তাহলে স্টেপ ব্রাদার? মানে আঙ্কেলের দ্বিতীয় স্ত্রীর ছেলে, তাই তো?
ওরু আবারও হাসে, এই মেয়ের এত কৌতূহল কেন? না তেমন কিছু নয়। তাহলে কেমন ভাই তোর? নীলিমার কথার পেছনে ওরু কিছু বলতে যাবে তার আগেই ওদের মাঝে তিথি চলে আসে। আর মিস্টার জায়ান কৃতিককে নিয়ে চলমান রহস্যময় কনভারসেশন ওখানে ইতি ঘটে। বসন্তের সকাল, চারিদিকে মৃদুমন্দ ঝিরঝির বাসন্তিক হাওয়া বইছে। কতই বা বেজেছে 10টা কি 11টা, তবুও মাথার উপর চলছে সূর্যের তাণ্ডব নৃত্য। শীত যাবে যাবে করে এখনও যায়নি, তাই আগেই সূর্যি মামা তার প্রখরতা দিয়ে ধরণী উত্তপ্ত করে দিয়েছে। সূর্যের তীর্যক রশ্মিকে পিছলে দিয়ে এক প্রকার ছুটে বটতলার ছায়ার নিচে এসে দাঁড়ালো তিথি। ওখানে অরু আর নীলিমাও ছিল। কিরে, এভাবে ছুটে এলি কেন? কিছু হয়েছে? ওর প্রশ্নচোদক দৃষ্টিতে চেয়ে আছে। ওর ভার্সিটি জয়েন করার পর পুরো বাংলা ডিপার্টমেন্টের মধ্যে এই দুটোই বন্ধু জুটেছে ওর। তার মধ্যে ওই ইন্ট্রোভার্ট নীলিমা যাও মোটামুটি একটু চুপচাপ থাকে, কিন্তু তিথি মোটেই চুপচাপ স্বভাবের মেয়ে নয়। ভার্সিটির সব থেকে গরম খবরটা ওর কাছ থেকেই পাওয়া, ওরুর হোক সেটা গসিপ কিংবা কোনো ইম্পর্ট্যান্ট নিউজ। এছাড়া ডিপার্টমেন্টের অন্য ব্যাচমেন্টের সাথে ওরুর মুখ চেনাচেনি আছে কিনা সন্দেহ। কীভাবেই বা থাকবে? ভার্সিটির নীরব জীবন নড়বড়ে ওর অ্যাটেন্ডেন্সের জন্য পর্যন্ত ভার্সিটি আসতে দেয় না অনু। তবুও আপার বকুনি ঝকুনি খেয়ে মাসের মধ্যে 2-1 বার পা রাখে ভার্সিটির চত্বরে। যদিও সেটা পড়াশোনার জন্য নয়, বরং পছন্দের শ্যাম পুরুষকে একটা নজর দেখার আশায়। সবার আড়ালে তার মুখখানা হৃদমাঝারে স্ক্যান করে নিলেই শান্তি ওর। নীলিমার কথার প্রতি উত্তরে তিথি হাঁপাতে হাঁপাতে বলল, পানি দে দোস্ত, তারপর সব বলছি। নীলিমা ব্যাগ থেকে পানি এগিয়ে দিয়ে ঢকঢক করে পানি পান করে দম নেয় তিথি। এতক্ষণে প্রাণটা ঠান্ডা হলো। কি হয়েছে বললি না তো? আবারও জিজ্ঞেস করে অরু। তিথি এগিয়ে গিয়ে অরুর হাত ধরে বলে, ও হ্যাঁ, তোর কাছেই আসছিলাম অরু। কাল ভার্সিটিতে কেন এলি না বলতো? তাহলেই তো সব জানতে পারতি। কি হয়েছে একটু খুলে বল। তাছাড়া কেন আসিনি সেটা তো তুই জানিসই, তাহলে নতুন করে কেন প্রশ্ন করছিস? কাল নিখিল ভাইয়ের সমাবর্তন অনুষ্ঠান ছিল। নিখিল ভাই সেরা ছাত্রত্বের পুরস্কার পেয়েছে। নীলিমা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, ও এটা তো ভালো কথা। তারপর আরও একটা ঘোষণা হয়েছে, আমি পরে সিনিয়রদের থেকে জেনেছি। ওরু সচকিত হয়ে প্রশ্ন ছিল, কি? নিখিল ভাই মাস্টার্স করবেন না, উনি হায়ার স্টাডির জন্য স্কলারশিপ পেয়েছে, খুব শীঘ্রই ইউএসএ চলে যাবে। ওরু চমকায় না, কোনো রকম প্রতিক্রিয়াও করে না। অস্বস্তির লেশমাত্র নেই ওর মুখশ্রীতে। খুশি থাকার একমাত্র কারণটা হারিয়ে যাচ্ছে। ও কি আদৌ ঠিক আছে? ওর ভেতরে যে অস্থির ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে, মনে হচ্ছে হৃদয়টা শক্ত করে খামচে ধরেছে কেউ, গলাটা শুকনো কাঠে পরিণত হয়েছে। তবুও থমথমে মুখে ছোট্ট করে ওর জবাব দেয়, ও। এটুকু শব্দ উচ্চারণে ওর উগরে দেওয়ার মতো কষ্ট হলো। তবুও বান্ধবীদের সামনে মুখে মিথ্যা হাসিটা ঠিকই ধরে রাখলো। কারণ আর যাই হোক, একপাক্ষিক ভালোবাসা কিংবা আধুনিক শব্দে বলতে গেলে ক্রাশকে হারানোর জন্য কান্নাকাটি করে ভাসিয়ে দেয়া কিংবা সবাইকে বলে বলে সিম্প্যাথি কুড়ানোর মতো আত্মসম্মানহীন মেয়ে ওরু নয়। এমনিতেই ওর মায়ের অসুস্থতা নিয়ে অনেকেই করুণা দেখাতে আসে, যা ওর শরীরে জ্বালা ধরিয়ে দেয়। ওরুর করুণা মোটেই পছন্দ না, তবে নিজ অধিকারের ক্ষেত্রে সর্বদা সতর্ক। যা ওর সেটা ওরই। কিন্তু নিখিল ভাই সে তো ওর নয়, কোনো কালে ছিলও না। ও কেবল একতরফা ভালোবেসে গিয়েছে। নিখিল ভাই তো ওকে ছোট বোন ছাড়া কিছুই ভাবেনি। শুধু ওকে কেন, ছাত্রনেতা হিসেবে সব জুনিয়র মেয়েরাই তার ছোট বোনের সমতুল্য। ওরও আলাদা করে তো কিছুই নয়। ক্যাম্পাসের দিকে দেখ, নিখিল ভাই আসছে। তিথির কথায় ওরুর দিবার স্বপ্নে ভাটি পড়ে। তড়িৎ গতিতে ভাবনার জগৎ থেকে বাস্তবে বেরিয়ে দেখতে পায় ক্যাম্পাসের থেকে গেটের দিকে এগিয়ে আসছে নিখিল ভাই। কালো ডেনিমের সাথে নীল পাঞ্জাবিতে কি সুন্দর লাগছে তাকে। কাঁধে ঝুলে আছে ল্যাপটপের ব্যাগ, কানে হেডফোন। সেদিকে এক ধ্যানে তাকিয়ে থেকে তিথি বলে, কি এত গান শোনেন উনি? কাঠফাটা রোদ্দে উজ্জ্বল শ্যামলা চেহারাটা জলজল করছে, তার মুখে লেগে আছে সেই সুন্দর হাসিটা। ওরও চোখ বন্ধ করে বলতে পারে, এই ইনোসেন্ট দেখতে ছেলেটার প্রেমে পড়ে যাওয়া কোনো মেয়ের জন্য চুটকির ব্যাপার মাত্র। নিখিল ভাই ওদের সামনে আসতেই সবাই একযোগে সালাম দিল তাকে। সিনিয়র বলে কথা। সালামের জবাব দিতে নিখিল একটু থামলো। সামনে না গিয়ে ওদের দিকে কয়েক কদম এগিয়ে আসলো। নিখিল ভাই ওদের দিকে আসছে দেখে ওরু নীলিমার পেছনে গিয়ে গুটি গুটি হয়ে দাঁড়ালো। কেটে ফেলা ডগার ন্যায় কেমন নেতিয়ে পড়েছে ওর শরীরটা। আরে অরোরা না? নিখিল ভাইয়ের এমন সম্বোধন ধরা পড়ে যাওয়া চোরের ন্যায় হুড়মুড় করে সামনে তাকায় ওরু। হ্যাঁ সূচক মাথা ঝাঁকিয়ে বলে, জি ভাইয়া। ভালো আছো তো? এখন আর রাস্তা পার হতে ভয় নেই তো? কি সুন্দর অমায়িক কথার ধরন। আরও একবার হোঁচট খায় ওরু। নিখিল ভাই কিছু জিজ্ঞেস করেছে, ওরু উত্তর দে। তিথির ধাক্কায় সম্মতি ফিরে পেল ওরু। তারপর হ্যাঁ না দুদিকেই মাথা নাড়াতে থাকে। আসলে কি বলবে কিছুই ঠাহর করতে পারছে না। ওর অবস্থা দেখে নীলিমা তিথি দুজনে অবাক। যে মেয়ে কাটকাট কথার জবাব দিতে ছাড়ে না, সে কিনা জোড়া ভেজা বেড়ালের মতো আচরণ করছে জুনিয়র
জুনিয়ররা সংকোচ বোধ করছে দেখে নিখিল আর দাঁড়ায় না, সকলকে বিদায় জানিয়ে তাড়াহুড়ো করে জায়গা ত্যাগ করে। নিখিল চলে যেতেই নীলিমা তেতিয়ে ওঠে, স্টুপিড একটা, এটাই তো সুযোগ ছিল, নিখিল ভাই নিজে এসেছিল আর তুই কি করলি? হাবলার মতো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মাথা ঝাঁকিয়ে গেলি। ওরও জবাব দেয় না। এই মুহূর্তে কথা বলতে ইচ্ছে করছে না, মাথাটা ভন ভন করে ঘুরছে, গলাটা নিম পাতার মতো তেতো হয়ে এসেছে, চারিদিক ফাঁকা ফাঁকা লাগছে, হয়তো প্রেশার ফল করছে। কয়েকবার চোখের পলক ফেলে অস্ফুটে ওরু বলল, ভাল লাগছে না, বাসায় যাব। আমাকে একটা রিক্সা ঠিক করে দে না তিথি। চলে যাবি মানে? অ্যাটেন্ডেন্সটা অ্যাটলিস্ট দিয়ে যা। নীলিমার কথায় অরুর ভেতরের তেতো ভাবটা বেরিয়ে এলো, মাথাটা ঝাঁঝিয়ে উঠল। অরুর চটে গিয়ে বলল, বলেছি তো বাসায় যাব। শরীর আর মনের একরাশ অসুখ নিয়ে টলতে টলতে কৃতিককুঞ্জে এসে পৌঁছেছে অরু। বিশাল সদর দরজা ঝনঝন আওয়াজ করে খুলে ভেতরে ঢুকতেই আরও বিরক্ত হয়ে যায় ও। মামা মামি আর একমাত্র মামাতো ভাই রেজওয়ান ওরফে রেজা এসেছে। অরু আর অনুর জীবনের এত এত ঝামেলার মধ্যে উটকো ঝামেলা এই পরিবারটা। কথা নেই বার্তা নেই, যখন তখন এসে হাজির হবে। আসবে তো আসবে, একটা ঝামেলা পাকিয়েই তারপরে বিদায় হবে। আজমেরি শেখ যখন সুস্থ সবল ছিলেন তখন দিনরাত আগমন ঘটত এদের। 3 বেলা ফ্রিতে রাজকীয় খাবার আর মহলের নরম গদিতে আরাম আয়াস করে একটানা 10 দিন কাটিয়ে দিত। বাড়ি যাওয়ার নামগন্ধ পর্যন্ত নিত না। অরুর মামাতো ভাই রেজা এলাকার পাতি মাস্তান, যার দরুন তার ছেলে পেলেদের নিয়ে আসতো একমাত্র ফুপুর আলিশান বাড়িতে। অরু আর অনু এসবে বেশ লজ্জিত হতো। যত যাই হোক, তাদের তো এভাবে আরেকজনের অন্য ধ্বংস করার কোনো অধিকার নেই। একমাত্র ভাই ভাবি বলে আজমেরি শেখ তেমন কিছুই বলতেন না। অনু অরু একটু গাইসুই করলেই ওদেরকেও চোখ পাকাতেন আড়ালে। সব কিছু এভাবেই চলছিল, কিন্তু আজমেরি হক একেবারে বিছানার শয্যায় চলে গেলে মামা মামি আসল রূপ দেখতে পায় অরুরা। আপন বোনকে দেখাতো দূরে থাকে, 1 বছরে হাসপাতালের গণ্ডি অবধি মারায়নি ওদের মামা, বরং 2 দিন পর পর বউ ছেলেকে নিয়ে এ বাড়িতে এসে অনুকে মানসিক অশান্তিতে ভুগিয়েছে দিনরাত। তাদের কথা একটাই, বাবা নেই, মায়েরও গ্যারান্টি নেই। আজ বাদে কাল মায়ের কিছু হয়ে গেলে ওদের 2 বোনের কী হবে? আজ বা কাল এ বাড়িতে ছোট সাহেব ঠিকই ফিরবে, তখন তো 2 বোনের কোনো গতি থাকবে না। তাই এখনই যদি তার একমাত্র সুযোগ্য পুত্র রেজার সাথে অনুর বিয়েটা হয়ে যায়, তাহলে একটা কুল তো হবে। আর যাই হোক, নদীতে তো আর ভেসে যেতে হবে না। ওরও বুঝে পায় না, এত বড় দুনিয়া থাকতে ওরা নদীতে কেন ভেসে যাবে? কী অপরাধ ওদের? অনুর রাগের ঘট এমনিতেই পরিপূর্ণ। এসব শুনলেও আরও বেশি মাথা খারাপ হয়ে যায়। চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলে সে। বিপরীতে মামির গা জ্বালানো কথা তো আছেই। এক কথায় এরা বাড়িতে পা রাখা মানে ঝামেলা আর অশান্তি। ওরও হলরুমের চারিদিকে চোখ বুলায়, অনু কোথাও নেই, তার মানে আপা এখনও হসপিটালে যাক, ভালোই হলো। ওর মামি ডাইনিংয়ে বসে আঙ্গুর চিবোচ্ছে, রেজা কাউচে বসে পায়ে পা তুলে টিভি দেখছে, মামা আপাতত আশেপাশে নেই। ওরও সবটাই দেখলো, তারপর না দেখার ভান করে দোতলায় পা বাড়ালো। 2টো সিঁড়ি মারাতেই পেছন থেকে ডাক পড়লো মামির, কিরে দেখলি আমরা এখানে বসে আছি, তাও ঢ্যাং ঢ্যাং করে উপরে চলে যাচ্ছিস? মামিকে চোখে পড়ে না নাকি? আর আমার বৌমা কোথায়? ওরও চোখ খিচে বন্ধ করে নিল। এটারই ভয় পাচ্ছিল ও। অনেক প্রশ্ন করেছে মামি, এক কথায় উত্তর দিতে হবে, কি বলা যায়। ওরও পেছনে ফিরে বলল, মাথা ব্যথা করছে মামি, একটু ঘুমাবো, আর আপা হসপিটালে মায়ের কাছে। করে নে আরাম আয়াস যা পারিস করে নে। আজ বাদে কাল বাড়ির মালিক ফিরলে তোদের তো ঘাড় ধরে বের করে দেবে। অনুটাকে কতবার বুঝিয়েছি এ কথা, কতবার বলেছি আমার রেজার সাথে বিয়েটা করে দিই, কিন্তু মেয়েটা বড্ড বেয়াদব হয়েছে। বড়দের মুখে মুখে তর্ক করে, বাবা মায়ের শাসন না থাকলে এই হয়। মামের কথায় অরুণ নেতিয়ে পড়া রাগটা আবারও তরতর করে ঝাঁঝিয়ে উঠল। তীক্ষ্ণ সূচের মতো কথাগুলো গিয়ে শরীরে বিঁধল। ও পেছনে না ঘুরেই বলল, তুমি যে নরম চেয়ারে বসে বসে আঙ্গুর চিবোচ্ছ, ওটা কিন্তু এবারের ছোট সাহেবের টাকা দিয়েই কেনা মামি। তাছাড়া জামশেদ জায়ান চৌধুরীর অবর্তমানে আমার মাই কিন্তু জেকে গ্রুপের গভর্নিং বডির চেয়ারম্যান। ওর কথায় একটা তাচ্ছিল্যের হাসি খেলে গেল অরুর মামির মুখে। মনে মনে বললেন, এইটুখানি মেয়ে, ভালোই খই ফুটেছে মুখে। তারপর শত্রুকে পাল্টা তীরে নিক্ষেপ করার মতো করে বললেন, হতে পারে তোর মায়ের অধিকার আছে, কিন্তু তোদের দু বোনের তো কোনো অধিকার নেই। তোরা হলি কচুরিপানা। তাছাড়া তোদের মায়ের আর কদিন, বড় জোর হলে 6 মাস। মামি অনেক বেশি বেশি বলে ফেলছো এবার। আমার মায়ের কিছু হবে না, মাকে আমরা বিদেশে নিয়ে যাব। আবারও সেই গা চালানো হাসি ছুড়লেন অরুর মামি। বললেন, তোর কি মনে হয় জায়ান কৃতিক চৌধুরী বা তার কোম্পানি তোদের নেয়ার জন্য বসে আছে? শুনেছে তোর জন্যই নাকি বাড়ি ছাড়তে হয়েছিল তাকে। মামির সাথে আর তর্কে পেরে উঠল না অরুর। দুশ্চিন্তাগ্রস্ত জটলা পাকানো মস্তিষ্কটা আর চাপ নিতে পারছে না। হাত পা থরথর করে কাঁপছে। এই মুহূর্তে গলা থেকে একটা কথাও বের হচ্ছে না। মামি যে এত নোংরাভাবে ওকে আক্রমণ করবে ভাবতে পারেনি অরু। ওর সামনের দিকে আরও একবার চোখ বোলালো, কয়েক জোড়া আক্রমণাত্মক চোখ, মনে হচ্ছে চোখ দিয়েই ওকে ভস্ম করে দেবে। ও আর এক মুহূর্ত হলরুমে দাঁড়ালো না, সিঁড়ি ডিঙিয়ে দোতলার নিজের রুমে গিয়ে
সপাটে দরজা আটকে দিল। ভেতরটা ছিঁড়ে যাচ্ছে, অসহায়ত্ব চারিদিকে জংলা আবরণের মতো ঘিরে ধরেছে। মামির তর্কের আঘাতে নিখিল ভাই চলে যাওয়ার কষ্টটা যেন নুন মরিচের ছিটা। আর ভালো লাগছে না। নীলিমা আর তিথির মতো জীবনটা স্বাভাবিক কেন হলো না ভাবছে ওরু। কেন ওর জীবনে এত দায়বদ্ধতা? কেন নিখিল ভাইয়ের মতো ভালো লাগাটা নিজের মাঝে খুব সহজে তুলে ধরতে পারলো না? এটা কি শুধুই অন্তর্মুখী হওয়ার দরুন, নাকি পরিবারের টানাপোড়ান আর দায়বদ্ধতা? নিখিলের চলে যাওয়া ভাবতে ভাবতে ওরুর মনে পড়ে যায় নিখিলের সাথে প্রথম দিনের সাক্ষাতের কথা। এই তো কয়েক মাস আগের কথা। ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য এসেছে ওরু। মায়ের অসুস্থতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অত বড় বিদ্যাপীঠে পড়ার সুযোগ হয়নি ওরুর। মোটামুটি প্রস্তুতি নিয়ে যতটুকু পেরেছে তাতেই গুচ্ছতে সুযোগ হয়েছে। আজ কাগজপত্র নিয়ে এসেছে, সবটা জমা দিতে হবে। তাই শীতের সকাল, ঠান্ডাটা পুরোপুরি জেকে না বসলেও মিষ্টি রোদে মৃদু আলোতে ভালোই আরাম লাগছে। সকাল হতেই অফিসগামী সরাসরি গাড়ির বহর ছুটছে ব্যস্ত রাস্তা ধরে। শহরের বেড়ে ওঠা হলেও একা একা রাস্তাঘাট পার হওয়া অভ্যাস নেই ওরুর। সেই দরুন তখন থেকে ভার্সিটির রাস্তার বিপরীতে অসহায়ত্বের মতো দাঁড়িয়ে আছে। কখন রাস্তাটা একটু ফাঁকা হবে আর সে দৌড়ে রাস্তা পার হবে। অনেকে তো গাড়ির ফোকর দিয়েই চলে যাচ্ছে, কিন্তু ওরুর সাহস হচ্ছে না। এক পা এগোচ্ছে তো দু পা পেছোচ্ছে। এভাবে লেফট রাইট চলতে থাকলো প্রায় আধ ঘন্টা। ওরু বিরক্তি হয়ে গিয়েছে। এরকম হলে প্রতিদিন ভার্সিটিতে কিভাবে আসবে সে? ভয় লাগছে। পেছন থেকে তীরের ফলার মতো ছুটে আসা পুরুষালী কণ্ঠস্বর শুনে হকচকিয়ে পেছনে ঘুরল ওরু। দেখলো মুখে টোল পড়া স্নিগ্ধ হাসি নিয়ে ওকেই প্রশ্ন করছে লোকটা। ওরু থ মেরে আছে, হা না কিছুই বলছে না। কি করে বলবে? ও তো হাসিতেই কুপোকাত। লোকটা পাশ থেকে কাউকে ডেকে বলল, এই অন্তু, ওকে রাস্তাটা পার করে দে তো। পেছন থেকে ছেলেটা বলল, জি ভাই দিচ্ছি। ব্যাস তখনই ছিল ভালো লাগার শুরু। ওরু বুঝেছিল এই লোকের ভার্সিটিতে বিশাল জনপ্রিয়তা। তারপর থেকে শুরু হয় ওরুর লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ, উদাসীন দুপুর কিংবা মরচে যাওয়া বিকেল। ক্যাম্পাসের সেথায় তাকেই খুঁজে বেড়াতো চোখ দুটো। এক নজর দেখা হয়ে গেলে খুশিতে পুলকিত হতো মনটা। ঝিলিক দিয়ে উঠল মুখের কোণে মিষ্টি হাসি, যা এখনও চলমান। কখনো সামনে দাঁড়িয়ে কথা বলা হয়নি ওরুর। এও জানে না নিখিল তার নামটা জানলো কী করে। তবে নিখিলের বায়োডাটা সবই ওরুর জানা বলতে গেলে মুখস্থ। কিন্তু আফসোস, এখন এসব কোনো কাজেই আসবে না। নিখিল ভাই চলে যাবে 1000 কিলোমিটার দূরে। তবে তার ঠাই সায়েন্স ল্যাবের কেমিক্যাল আর এক্সপেরিমেন্টের মাঝে অরোরা নামটাই হয়তো ভুলে যাবে ওই সবচেয়ে প্রিয় নিখিল ভাই। আর কখনো দেখা হবে কি না তারও গ্যারান্টি নেই। ভাবতেই চোখের কার্নিশ পেয়ে তপ্ত নোলাজল গড়িয়ে পড়ে ওরুর। তুমি যদি আমার না হও তবে সুখের অসুখ তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিক। বোকা ওরু তখনও জানতো না ওর জন্য কেউ এর থেকেও বিষাক্ত ভালোবাসা নিয়ে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনছে। রাস্তার দুধারে সারি সারি ম্যাপল গাছের বহর। বসন্ত হাওয়ায় দারুণ টুপটাপ বৃষ্টি কণার ন্যায় গায়ে এসে একটু একটু বাসন্তিক ছোঁয়া লাগিয়ে উড়ে গিয়ে নিঃশব্দে পিচ ঢালা তকতকে রাস্তায় লুটিয়ে পড়ছে হলুদ কমলা রঙের ম্যাপল লিফ। এমন দৃশ্য দেখতেই যেন প্রশান্তি খেলে যায় চোখে। আর ফরেন কান্ট্রি থেকে এলে তো কথাই নেই। নীরব শুনশান রাস্তার ধারে ফাঁকা বেঞ্চিতে বসে বসন্ত বিকেলে একটুখানি সৌন্দর্য দেখেই পুরো যুগ পার করে দেওয়ার মতোই দু চোখ ভরে ওঠে। তবে এই মুহূর্তে রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে থাকা লোক সমাগমের কারোরই ম্যাপল লিফের সৌন্দর্য বিশ্লেষণের আগ্রহ নেই, বরং সুন্দর টকটকে ম্যাপল গাছের ফাঁক ফোকরে উচ্ছ্বাসিত জনতার ভিড় যেন উপচে পড়ছে। তার অন্য কিছু দেখার জন্য অধীর আগ্রহে সামনের রাস্তায় তাকিয়ে হাত নেড়ে যাচ্ছে নির্বিঘ্নে। সেই সাথে তাদের প্রবল উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটেছে একই সুরে হৈ হৈ করে ওঠা প্রতিধ্বনিতে। ছেলে বুড়ো যুবক যুবতী সবাই তাতে সামিল। দেখে মনে হচ্ছে তারা কোনো পারফর্ম কিংবা প্রতিযোগিতা দেখার জন্য জমায়েত হয়েছে। কিন্তু যে এইটুকুনি জায়গা ধরে মানুষের ভিড় এমনটা নয়। লোকালয় ছাড়িয়ে সান ফ্রান্সিসকো শহরের গোল্ডেন গেট ব্রিজ পেরিয়ে প্রশান্ত মহাসাগর আর পাহাড়ের মধ্যবর্তী সরু আঁকাবাঁকা রাস্তাটা যত দূর অবধি চোখে পড়ে ঠিক ততদূর পর্যন্তই উচ্ছ্বসিত মানুষের সমাগম। সায়নী শিওর এই রাস্তার ক্যালিফোর্নিয়ার অবধি চলে গিয়েছে। মানুষের এত আগ্রহ আর হইচই দেখে একটু কৌতূহল নিয়ে সামনের রাস্তায় ওদের দিকে এগিয়ে গেল সায়নী। ঠিক তখনই একদম হুট করেই বেশ কয়েকটা বাইক ভো ভো আওয়াজ করে তড়িৎ গতিতে রাস্তা অতিক্রম করে চলে গেল বাইকগুলো। এতই তাড়াতাড়ি চলে গিয়েছে যে সায়নী চোখের পলক ফেলার সময়টুকু অবধি পেল না। বাইকগুলো রাস্তা ক্রস করতেই সবাই জেকে বলে চেঁচিয়ে উঠল। সবার চিয়ার আপ আর উচ্ছ্বাস দেখে সায়নী বোধ করলো এখানে বাইক রাইডিং কম্পিটিশন হচ্ছে। কিন্তু এরকম ঠান্ডা আবহাওয়ায় পাহাড়ি রাস্তায় কি করে এত দ্রুত রাইড করছে এরা? ভয় ডর নেই নাকি? এগুলো দেখে আবার মানুষ আনন্দ নাচানাচি করছে। যেমন এরা তেমন এদের বিনোদন। স্টুপিড আমেরিকান। ঠোঁট উল্টে
মনে মনে মেজাজ খারাপের বহিঃপ্রকাশ ঘটায় সায়নী। ও চলেই যাচ্ছিল তখন আবারও দ্বিতীয়বারের মতো হাওয়ার গতিতে ছুটে আসা বাইকগুলো রাস্তা ক্রস করে চলে যায়। তৎক্ষণাৎ সবার মুখে মুখে আবারও সেই জেকে নামের হিড়িক পড়ে যায়। আচ্ছা জেকে কে? কৌতূহলী মস্তিষ্কে প্রশ্নটা আসতেই হাঁটার গতি থামিয়ে দিল। ও দাঁড়িয়ে থাকলো এই ভয়ানক বাইক রেসিং শেষ হবার অপেক্ষায়। টানা 3বার একইভাবে রাইড শেষ 4বারের সময় শেষ হলো কম্পিটিশন। পরপর 7টা বাইক এসে একই জায়গায় থামলো। সায়নী জানে সবার আগে যে KTM 319 অ্যাডভেঞ্চার বাইকটা পৌঁছেছে ওটাই জেকে রাইড করছে, কারণ চারদিক থেকে ভেসে আসা জেকে নামের জয় জয়কার আর আনন্দ উচ্ছ্বাসই তার জানান দিয়ে যাচ্ছে। তবে জেকে নামক লোকটা একটু অন্যরকম। এত চেয়ার আপেও কোনোরূপ হেলদোল নেই তার, খুবই স্বাভাবিক মুখভঙ্গি, চ্যাম্পিয়ন হয়েও খুশির লেশমাত্র নেই আর তার মুখে। অথচ রানার আপ হওয়া বাইকারটা খুশিতে ফেটে যাচ্ছে। সেই খুশি তার মুখ চোখ জোয়ারের জলের ন্যায় উপচে পড়ছে। জেকে হেলমেট খোলে, উড়ুর উপরে সেটাকে শটান বসিয়ে দেয়। হেলমেট খুলতেই বেরিয়ে আসে তার স্টাইলিস্ট ঘাড় ছুঁই লম্বা চুলগুলো। ঘাড় অবধি চুলে তাকে জেন্টলম্যান লাগছে না মোটেই, বরং স্টাইলিশ সুপারস্টার বললে হয়তো মানানসই হবে ব্যাপারটা। মনে হচ্ছে ব্র্যান্ড নিউ বাইকের কয়েক দফা শ্যুট করে মাত্রই থেমেছে সে। ডান হাত দিয়ে বেখেয়ালে চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতেই অন্য হাতে পড়ে থাকা অ্যাপেল ওয়াচটায় এক নজর চোখ বুলিয়ে দেখে, আবারও হেলমেটটা পরে নিল সে। ওদিকে চ্যাম্পিয়ন পুরস্কার বিতরণের জন্য স্টেজে তাকে বারবার ডাকা হচ্ছে। যে কে হেলমেট পরেই সেদিকে একবার চাইল। আশ্চর্য, সবাই ডাকছে তবুও কেমন বেখেয়ালি ভঙ্গিমা তার। শেষমেশ কর্তৃপক্ষের একজন তার কাছে এগিয়ে আসতে জেকে বলল ওয়েট এ মিনিট। তারপর কাউকে কল করতেই কয়েক মিনিটের মধ্যে একটা কালো গাড়ি এসে থামলো ওখানে। গাড়ি থেকে ফর্মাল ড্রেস কোটে পরিহিত একজন নামতেই জেকে লোকটার উদ্দেশ্য করে বলল, লুক, হি ইজ মাই অ্যাসিস্ট্যান্ট প্রত্যয় হাসান, গিভ হিম দ্য প্রাইজ মানি। লোকটা বিরক্তিতে ভ্রু কুচকায়, আর ইউ কিডিং মি? নো, আই এম সিরিয়াস। দেন হোয়াই আর ইউ অ্যাটেন্ড দ্য গেম অ্যান্ড রিক্স ইউর লাইফ? লোকটার কথায় বিরক্তির ছাপ স্পষ্ট। জেকে তির্যক হাসল, কাঁধ দুটো সামান্য উপরে তুলে ভাবলেশহীন মুখে বলল, ইউ নো, রাইডিং ইজ থ্রিলিং, অলসো ডেঞ্জারাস, অ্যান্ড আই লাভ ডেঞ্জারাস এ লট। শান্ত এবং স্থির কণ্ঠস্বর, তবে শরীরে কাঁপন ধরিয়ে দেবার মতোই ভয়ানক কথার টোন। শেষ কথাটা বলে চোখে বিশালাকৃতির রোদ চশমাটা চড়িয়ে সাই করে নিজের বাইক নিয়ে পাহাড়ি রাস্তার বাঁকে মুহূর্তেই হারিয়ে গেল জেকে। সবার দৃষ্টি এখনও সেদিকে স্থির। কর্তৃপক্ষের লোকটা বিরক্তি হলো, তবে চটে গেল না। এই ছেলে প্রতি বছর একটা না একটা ঝামেলা পাকাবে, এটা তার বোধগম্য হয়ে গিয়েছে। এতদিন হয় কোনো প্রতিদ্বন্দ্বীকে ইচ্ছে মতো পেটাবে, নয়তো রাইডিং এর মাঝপথেই বাইক ঘুরিয়ে নিয়ে চলে যাবে, আর না হয় প্রাইজ গিভিংয়ে এসে ঝামেলা পাকাবে। শুধু পপুলারিটি আর অডিয়েন্সের ডিমান্ডেই সারা বছর ঘুরে ঘুরে রাজি করানো হয় তাকে, নয়তো এমন আতপাগল রকচটা ছেলেকে জীবনেও কম্পিটিশনে আনতেন না তিনি। বাপের বয়সী হোক কিংবা দাদার, কারো কথারই 2 পয়সা সম্মান দেয় না ছেলে। সাচে সাইকোপ্যাথ। বিড়বিড়ে কথাটা বলে থমথমে মুখে নিয়ে নিজ স্থানে ফিরে গেল লোকটা। অ্যাটিটিউড, অ্যাপিয়ারেন্স, গুড লুকিং, এভরিথিং ইজ সো ম্যানলি। মুগ্ধ নয়নে ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে কথাটা বলল এক বিদেশিনী। সায়নীর পাশেই মেয়েটা দাঁড়ানো। ও মেয়েটার মুগ্ধতা দেখে একটু যেচেই জিজ্ঞেস করলো, হু ইজ হি? মেয়েটা নেশা লাগানো চোখে বলল, হি ইজ জেকে, দ্য চ্যাম্পিয়ন। সায়নী মাছে তাড়ানোর মতো করে বলল, আই নো দ্যাট, বাট সায়নের কথাটা শেষ করতে হলো না। তার আগেই বিদেশিনী ভাঙা বাংলায় বলে, ও হি ইজ ওয়ার্শিপ জায়ান কৃতিক, হি ইজ এ ভেরি গুড রাইডার। বিদেশিনীর আধো বাংলা শুনে সায়নী মুচকি হাসে, তারপরও পাল্টা প্রশ্ন ছুড়ে বলে, হি লুকস ডিফারেন্ট। বিদেশিনী ভ্রু কুচকায়। সায়নী মনে মনে ভাবে, লোকটা দেখতে একেবারেই অন্যরকম। টকে টকে গৌরবর্ণ, শরীরের গঠন, চেহারা, সব কিছুতে ব্রিটিশদের ছাপ স্পষ্ট। অথচ গোল ভাসমান কালো মণিযুক্ত চোখ দুটো দেখলে যে কেউ বলবে এশিয়ান কোনো দেশের কোনো এক সম্ভ্রান্ত গোত্রের উত্তরাধিকারী সে। অ্যাটলিস্ট অ্যাটিটিউড তো তাই বলে। বিদেশিনী এখনও তার ধূসর চোখে প্রশংসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে সায়নী মেকি হেসে বলে, নাথিং, আই জাস্ট সে হি ইজ সো হ্যান্ডসাম, ইয়া, লুক লাইক এ হলিউড হিরো। বাই দ্য ওয়ে, হোয়াটস ইউর নেম? বিদেশিনী সম্মোহনী হাসি দিয়ে জানায়, ক্যাথলিন। ইয়ার, আই এম সায়নী মুখার্জি। ও, আর ইউ ফরেনার? ইয়া, আই এম ফ্রম ইন্ডিয়া। তারপর নিজেদের মধ্যে আরও কিছু কুশল বিনিময় হয় ওদের। এক পর্যায়ে সায়নী জানতে পারে ক্যাথলিন জেকে মোটামুটি পার্সোনালি চেনে, আর জেকে আসলে ব্রিটিশ কিচ্ছু নয়, বরং আমেরিকান সিটিজেনধারী আদ্যপান্ত বাঙালি পুরুষ। তাহলে এই ছেলের চেহারা এতটা বিদেশিনী ছাপ কেন? প্রশ্নটা থেকেই গেল সায়নের কৌতূহলী মনে।
তারা টানা 2 দিন হতে চলল মামির বিদায় হয়েছে। ওরু জানতো অনু বাড়িতে ফিরলেই ঝামেলা শুরু হবে, আর হয়েছে সেটাই। মামির গা জ্বালানো কথা ওরুর চুপচাপ মেনে নিলেও অনু খালি মুখে সহ্য করতে পারে না মোটেই। কারণ আর যাই হোক, মাকে হাসপাতালে এক কামরার বেডে শুয়ে রেখে তার পক্ষে বিয়ের পিড়িতে বসা সম্ভব নয়। রেজার মতো পাতিমাস্তানের সাথে তো নয়ই। মামিকে এসব মুখের উপর বলে দেয়া মানে ভয়াবহ ঝড়ের পূর্বাভাস। আর তাই হলো, কথায় কথায় গমগমে হয়ে উঠল পুরো মহল। এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে শুরু হয়ে গেল বিশাল তর্ক। অনুর মেজাজ সর্বক্ষণই তুঙ্গে থাকে। এই মুহূর্তে মামির কথার আঘাত তার মধ্যে চরম বিরক্তি আর উত্তেজনা সৃষ্টি করলো। শরীরের রন্ধে রন্ধে ছড়িয়ে পড়লো অযাচিত ক্ষোভ আর রাগ। রাগের মাথায় হলরুমের কাছের জিনিসগুলো একটা একটা করে আছাড় মেরে ভাঙতে লাগলো। হলরুমে ঝনঝন করে কাঁচ ভাঙার আওয়াজ শুনে ওরু নিজের কান্নাকাটি থামিয়ে লাগাম টেনে বাইরে বেরিয়ে এলো। দেখলো তার ভদ্র, শান্ত আর নরম মনের আপার সবচেয়ে ক্ষুব্ধ রূপ। ওর এমন রাগ দেখে মামি যে খানিকটা ভড়কে যায়নি এমন নয়, তবে সেও দমে যাওয়ার পাত্রী নয়। তার ক্ষিপ্ত মুখশ্রী দেখে মনে হচ্ছে এর শেষ দেখেই ছাড়বেন তিনি। অবশেষে পরিস্থিতি সামাল দিতে রেজা নিজের মাকে নিয়ে তৎক্ষণাৎ কৃতিকুঞ্জ থেকে বিদায় নেয়। আর কখনো আসবে না তোমরা। ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অনু গিয়ে ঝনাত করে মহলের সদর দরজা আটকে দেয়। তারপর নিজের রুমে ঢুকে কক্ষবন্দি করে নেয় নিজেকেও। ওরু দৌড়ে যায় বোনকে আটকানোর জন্য, তবে সেটা বড্ড দেরি হয়ে যায়। আর তার আগেই সাপটে দরজার খিল আটকে দেয় অনু। ওরু জানে তার আপা আজ রুম থেকে বের হবে না। ওরু ডাকতে ডাকতে বেহুশ হয়ে গেলেও না, তবুও কিছুক্ষণ ধরে ডাকাডাকি করে ক্ষান্ত হয়ে ফিরে যায় ওরু। সে রাতের 2 বোনের কারোরই আর খাওয়া হলো না। পরের দিন সকালে নিজ হাতে নাস্তা, মায়ের জন্য স্যুপ সব কিছু বানিয়ে ওরু আবারও কড়া নাড়ল অনুর দরজায়। এবার অনু দরজা খুলল। পরনে সুতির চুড়িদার, হাতে টোট ব্যাগ, লম্বা চুলগুলোতে এঁটে আছে সুন্দর ফ্রেঞ্চ বেনি। দেখেই বোঝা যাচ্ছে হাসপাতালে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়েই বেরিয়েছে। আপাকে পরিপাটি হয়ে বেরোতে দেখে চোখ দুটো খুশিতে টইটুম্বুর হলো ওরুর। অনুকে প্রশ্ন করার কোনো অবকাশ না নিয়েই ওরু একেবারে বলতে লাগলো, টেবিলে নাস্তা রেডি, মায়ের স্যুপ হটপটে ভরে রেখেছি আর ইমেইলও পাঠিয়ে দিয়েছি, চল একসাথে খাবো। কথা শেষ করে ওর সামনে হাঁটা ধরতে ওর হাত টেনে ধরে ওকে বুকে জড়িয়ে নেয় অনু। আপার রাগ কমেছে ব্যাপারটা বুঝতে পেরে খুশিতে পুলকিত হয়ে শক্ত হাতে বোনের গলা জড়িয়ে ধরে ওরু নিজেও। আপা তুই কেন বদলে গেলি বলতো? কাল তোর রাগ দেখে আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম। অনু ঠোঁট টিপে মুচকি হাসে, তারপর বলে, বিশ্বাস কর আমি একটুও বদলাইনি। স্বজন রূপী কালসাপগুলোকে বের করার জন্য একটু বেশি বেশি করেছি, নইলে কতদিন পরে পরে আমাদের মাথা খেতে কে জানে। তোর কি বুদ্ধি আপা, জিনিয়াস। অনু আবারও হেসে বলে, হয়েছে, কাল থেকে কিছুই খাইনি, চল নাস্তা খাবো, নয়তো মায়ের কাছে যেতে লেট হয়ে যাবে। ওরও আনমনে বলে, আমার আপার হাসি সবচেয়ে সুন্দর নিখিল ভাইয়ের চেয়েও। নিখিল ভাই নামটা মস্তিষ্কে গিয়ে ঠেকতেই 2 দিন আগের ভাবনা ইতি টানে ওরু। সকালে ঘুম থেকে উঠে ইমেল পাঠাতে গিয়েই সেদিনের কথাগুলো ভাবছিল। তারপর সেদিন সকালে থেকে বিকেল অবধি ঘটে যাওয়া কুৎসিত ঘটনাগুলো একে একে হানা দেয় আনমনা মস্তিষ্কে। আজ শুক্রবার, আপা একটু দেরি করেই হাসপাতালে যাবে আজ। ওরু রাতেই বলে রেখেছিল যে সেও মাকে দেখতে যাবে, তাই খুব সকালে উঠেই ইমেল কাজ সেরে ফেলেছে ও। তারপর একটা লম্বা শাওয়ার নিয়ে রেডি হয়ে যখন মোবাইল হাতে নিল, দেখলো নীলিমার অনেকগুলো মিস কল ভাসছে। নীলিমা কল দিয়েছে, তার মানে ইম্পর্ট্যান্ট কিছুই হবে। কিন্তু কি? অজানা অনেক প্রশ্নের আবারও মাথাটা ধরে এলো ওরুর, কিন্তু ও তো ভাবতে চায় না। তাই তাড়াহুড়ো করে নীলিমাকে কল ব্যাক করলো। এবার রিং হয়েছে, একবার রিং হয়েছে, কি হয়নি তার মধ্যেই নীলিমা কল তুললো। কি হয়েছে নীলিমা, এতগুলো কল দিলি, তুই ঠিক আছিস? আমি ঠিকই আছি, তুই ঠিক আছিস কি না সেটা বল। আচ্ছা তুই এমন কেন দিন দুনিয়া ভুলে হিমালয় পর্বতের সন্ন্যাসিনী হয়ে যাস? আমি মহাসমুদ্রে ডুব দিস কোনটায় বল আমাকে। কি অদ্ভুত প্রশ্ন নীলিমা, আমি কেন এসব করতে যাব? শোন, আমার বিয়ে করে সংসার করার বহুত শখ, সন্ন্যাসী টন্যাসী এসব কথা ভুলেও বলবি না। তাহলে ফোন কেন তুলিস না? বিরক্তি চিৎকার দিয়ে উঠল নীলিমা। আস্তে আস্তে বল, কানে লাগছে। আর ফোন সাইলেন্ট মোডে ছিল। তাহলে তুই কেন বসে আছিস সেখানে? তুইও সাইলেন্ট মোডে চলে যা। আর তোর শখের নিখিল ভাই আমেরিকা গিয়ে কোনো এক সাদা চামড়ার মেয়েকে বিয়ে করে সুখের ঘর সংসার করুক। কি হয়েছে নীলিমা? ওর কণ্ঠে দৃঢ়তার সচকিত ভাবটা স্পষ্ট। নিখিল ভাই আজই চলে যাচ্ছে, এতক্ষণ হয়তো এয়ারপোর্টের কাছাকাছি চলেও গিয়েছে। এটাই তোর শেষ সুযোগ ওরু। আমি আর তিথি মেইন রাস্তায় সিএনজিতে ওয়েট করছি, তাড়াতাড়ি চলে আয়, নয়তো এ জীবনে আর নিখিল ভাইকে দেখতে পারবি না। নিখিল ভাইয়ের সাথে আর দেখা হবে না। টোল পড়া মন ভুলানো হাসিতে মাতোয়ারা হবে না হৃদয়টা। নিখিল ভাইকে ছাড়া ক্যাম্পাসটাই তো মরে যাবে। হৃদয়টা হাড়হিম করা ব্যথায় শক্ত হয়ে এসেছে অরুর। এবার আর অজান্তে নয়, জেনে শুনে ফুপিয়ে কেঁদে উঠল। মোবাইলে নেটওয়ার্ক ছাপিয়ে সেই ফোপানো আওয়াজ গিয়ে পৌঁছালো নীলিমার কানে। দ্রুত চলে আয়, শেষবারের মতো দেখা হয়েও যেতে পারে। নিঃসংকোচে কথাটা বলে কল রেখে দিল নীলিমা। নীলিমার কথা শেষে
কথাটা কর্ণকুহর পৌঁছাতে অরু আর কান্নাকাটি করে সময় নষ্ট করলো না। টেবিল থেকে পার্সটা ছো মেরে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। নিখিল ভাই চলে যাচ্ছে যাক, কিন্তু মনের কথাটা তো একবার শুনে যাক। নিজের একপাক্ষিক ভালোবাসার কোনো প্রতিদান চায় না অরু, কিন্তু শেষবারের মতো মুখ ফুটে বলতে চায়। দিনের পর দিন নিজের মন গহীনে বোনাম আক্রোশার জালের ন্যায় ঠুনকো স্বপ্নগুলোর কথা এই মুহূর্তে অরুর অষ্টাদশী মন বলছে। তাকে মন গহীনে সুপ্ত ভালো লাগার কথা না জানালে জীবনটাই বৃথা। অনু কেবলই খাবার দাবার হটপটে ভরে রেডি হয়েছে নেমেছে, তখনই দেখতে পায় হন হন করে কোথাও বেরিয়ে যাচ্ছে অরু। কিরে কোথায় যাচ্ছিস? হাসপাতালে যাবি না? অরু জবাব দেয় না, এক প্রকার ছুটে বেরিয়ে যায় বাগান বিলাসে ঘেরা কৃতিককুঞ্জ থেকে। অনুর অযাচিত মন আনমনে বলে ইমেলটা পাঠালো কিনা কে জানে, চেক করে দেখতে হবে। মানুষ জীবনে আশা নিয়ে বাঁচে, আশাবিহীন এই উত্থান পতনের জীবনে বেঁচে থাকা দুরূহ, বই কি আর কিছুই না। সবাই দিন শেষে ভাবে নতুন প্রহর তার জন্য নতুন সুখ বয়ে আনবে, কিন্তু কখনো কখনো সেই নতুন প্রহর আসতে বড্ড দেরি হয়ে যায়। সেই সাথে হারিয়ে যায় সুখের আশাটুকু। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অরুর মুখের আশাটাও হারিয়ে গিয়েছে। নীলাম্বর আকাশের কোনো একফালি শুভ্র মেঘের আড়ালে খোলা আকাশের দিকে তাকিয়ে শব্দ করে কাঁদছে অরু। হৃদয়টা এবার সত্যি সত্যি ফাঁকা লাগছে। নিখিল ভাইয়ের সাথে শেষ দেখাটাও হলো না আর। এয়ারপোর্টের সামনে এমন কান্নারত মেয়েটাকে দেখে অনেকেই কর্তব্য বিমূঢ়, আবার অনেকেই ভাবছে হয়তো কাছের কেউ দূরদেশে পাড়িয়ে জমিয়েছে, সেই দুঃখেরই বহিঃপ্রকাশ করছে। তাতে অবশ্য অরুর যায় আসে না। আপাতত হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ওর মস্তিষ্ক ও উড়ন্ত প্লেনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, আমি আপনাকে ঠিক খুঁজে বের করবো নিখিল ভাই, আপনার আমার আবার দেখা হবে। আমি ইউএসএ যাব, আপনার জন্য হলেও যাব, ওই জায়ান কৃতিক চৌধুরী না নিলেও যাব। হয়েছে অরু, থাম এবার। তিথি ওকে থামাতে ব্যস্ত। কে জানতো অরুর মতো চুপচাপ স্বভাবের মেয়েটা এভাবে কেঁদে কুটে দুনিয়া ভাসাবে। তাহলে হয়তো ওরা এই প্ল্যান কোনো কালেই করতো না। আবার এই একই নাম কৃতিক জায়ান চৌধুরী। নীলিমা বুঝতে পারে না ব্যাপারটা, তাই সচকিত হয়ে প্রশ্ন ছুড়ে, আচ্ছা অরু, তুই তো শেখ, তাহলে তোর ভাই চৌধুরী কেন? ওরও কাঁদতে কাঁদতে হেঁচকে তুলে বলে, ওই বদমাইশ লোকটা আমার ভাই না, ইভেন কিছুই না আমাদের। তাহলে তাকে কেন ইমেল পাঠাস প্রতিদিন? তাকে পাঠাই না তো, জেকে গ্রুপের হেড অফিসে পাঠাই মায়ের অসুস্থতা জানানোর জন্য। শুধুমাত্র জায়ান কৃতিকের অ্যাপ্রুভেলের জন্যই সবটা আটকে আছে। যে আবারও কান্নায় ভিজে আসে অরুর দুটো চোখ। তাহলে কে এসে? আমার একটা অমীমাংসিত সম্পর্কে আটকে আছে নীলিমা। আমার যখন 8 বছর বয়স, তখন মায়ের সাথে কৃতিককুঞ্জে প্রথম পা রাখি। আমরা দু বোন তখন। ওনার বয়স কতই বা হবে, 20 বছর। উনি আমার থেকে প্রায় 12 বছরের বড়। আমার মা জায়ান কৃতিকের বাবা মানে জামশেদ জায়ানের দ্বিতীয় স্ত্রী। শুনেছি ওনার দাদা সাহেব জোর করে ওই বয়সে দ্বিতীয়বার বিয়ে করিয়েছিলেন ওনার বাবাকে কোনো এক কারণবশত। তিথি আর নীলিমা একই সুরে বলে, তার মানে তোদের সাথে ওনার রক্তের কোনো সম্পর্ক নেই? ওরও এদিক ওদিক নাসূচক মাথা নাড়িয়ে বলে, না নেই, তবে ওনার বাবার অবর্তমানে আমার মাই জেকে গ্রুপের চেয়ারম্যান। তিথি বলল, আচ্ছা ওরু, উনি দেশে আসেন না? বাড়িটা তো ওনার। ওর নাসূচক মাথা নাড়িয়ে জবাব দিল, গত 8 বছর ধরে আসেনি। বছর 3 আগে যখন ওনার বাবা মারা গেলেন তখন নাকি এসেছিলেন, তবে বাড়িতে প্রবেশ করেননি। বাইরে থেকেই দাফন কাফনের কাজ শেষ করে সেদিনের ফ্লাইটেই চলে গিয়েছিলেন। তিথি ঠোঁট উল্টে বলল, বুঝেছি, তোদের উনি একটুও পছন্দ করেন না, সেই জন্যই তো নিজের বাড়িতে পর্যন্ত আসেন না। যতই হোক তোরা হলি ওনার সৎ মায়ের আগের পক্ষ। ওরও ঠোঁট উল্টে বলল, কি জানি। তখনই হঠাৎ করে মোবাইল স্ক্রিনে অনুর নাম্বার ভেসে ওঠে। সচকিত হয়ে ওঠে অরু। সেই সাথে ভেঙে যায় অবচেতন মস্তিষ্কের ধ্যান। আশপাশটা অবলোকন করে বুঝতে পারে ও কত বড় বোকামি করেছে। গভীর থেকে গভীরতম গোপনীয় কথাটা তরতর করে সাজিয়ে গুছিয়ে বান্ধবীদের বলে দিয়েছে। এবার তো তিথি আর নীলিমাও ওকে কচুরিপানা অথবা পরগাছা উপাধি দেবে। আচ্ছা তাহলে তোর বাবা কোথায়? ওরও আর জবাব দেয় না, বরং আড়ালে শুষ্ক ঢোক গিলে, আপা কল করেছে, আমি আসি, এই বলে দ্রুত প্রস্থান করে। অরু তিথি আর নীলিমার পেছন থেকে উদ্গ্রীব হয়ে বলে, আরে আরে এভাবে টলতে টলতে কই যাচ্ছিস, পড়ে যাবি তো। ওরও তাতে ধ্যান নেই, ও যত দ্রুত সম্ভব ওদের চোখের আড়াল হতে চায়। একরাশ ভারাক্রান্ত মন আর নিজের করা বোকামিতে বিরক্ত হয়ে দ্রুত বাড়ি ফেরে অরু। সদর দরজায় পার হতেই অনুর হাতের শক্ত চপাটাঘাতে আবারও বিস্ময়ে বিমূঢ় হয়ে ওঠে ওর মুখশ্রী। মনে মনে একটাই প্রশ্ন আওড়ায় নিজেকে, কি করেছি আমি? আমার উপরেই কেন পৃথিবীর সবার এত রাগ? ভেঙে গুড়িয়ে যাওয়া আশাহীন হৃদয়ের ছটফটানি আর তীব্র যন্ত্রণা নিয়ে যা হোক কেবলই ঘরের দুয়ারে পা রেখেছিল অরু। ঠিক তখনই অনাকাঙ্ক্ষিত চড়ে আঘাতে নিস্তব্ধ হয়ে আটকে যায় ওর পা দুটো। 5 আঙ্গুলের শক্ত ছাপ লেগে যায় নরম তুলতুলে আদুরে গালে। রক্ত জমে ফর্সা গালটা মুহূর্তেই ধারণ করে কালচে বেগুনি রং। গালটা বড্ড জ্বালা করছে। তবে সেদিকে হুঁশ নেই অরুর। মাথার মধ্যে কুণ্ডলি পাকানো হাজারো চিন্তাদের পেছনে ফেলে দিয়ে শুধু একটাই প্রশ্ন বারবার
উগরে দিচ্ছে ওর মস্তিষ্কটা। কী করেছি আমি? ওরও যে এতটা ব্যথা পেয়েছে নিজ গালে হাত দিয়ে ছলছল নয়নে এভাবে বোকাদের মতো তাকিয়ে আছে, তার কোনোটাতেই আপাতত ধ্যান নেই অনুর। রাগের তোপে এখনও শরীরটা রিরি করছে ওর। ইচ্ছে তো করছে অন্য গালে আরও একটা চড় বসাতে। ঠোঁট উল্টে অস্পষ্ট সুরে জিজ্ঞেস করলো, কি করেছি আমি? এভাবে মারলি কেন? পৃথিবীতে কি মার খাওয়ার জন্য জন্ম হয়েছে আমার? অনু দাঁতে দাঁত পিষে বলল, আমি ছাড়া আর কে মারে তোকে? ওরও বলতে চাইলো, কে আবার? এবারের ছোট কর্তা দেশে থাকতে তো সকাল সন্ধ্যা গায়ে হাত তুলতো। যদিও সে বহু অতীতের কথা, সে কারণে ওরু সেসব ভাবতে চায় না, তাই মুখ ফুটে বলল, অযথা কারণ ছাড়া কেন মারবি আমাকে? কই কখনো তো কারণ ছাড়া ভালোবাসিস না, সারাক্ষণ ঝাড়ের উপর রাখিস। আমি কি তোর সদ্য নাপা? অনুর রাগের অঙ্গারে যেন একটু একটু ঘি ঢালছে এই মেয়ে। ক্রমশ মেজাজটা খারাপটা বেড়েই যাচ্ছে। অনু কিরমিরিয়ে বলল, একদম পাকামি করবি না অরু। আচ্ছা তোর কি মায়ের জন্য আদৌ কোনো চিন্তা আছে বলতো আমায়? নেই তাই না? এভাবে কেন বলছিস আপা? বলছি কারণ তুই একটা হাদারাম, আর আমি কি না তোর উপর ভরসা করে এত বড় একটা দায়িত্ব দিয়েছি। কি করেছি প্লিজ খুলে বলবি? চেঁচিয়ে ওঠে ওরু। অনু এগিয়ে গিয়ে টেবিল থেকে ল্যাপটপটা এনে ওর হাতে তুলে দেয়। নিজের চোখেই দেখে নেয় ল্যাপটপের ফ্রন্ট স্ক্রিনে ইমেল ইনবক্স ভাসছে, সেই সাথে কতগুলো নতুন মেইল, সবগুলোই আমেরিকা থেকে এসেছে। যা দেখে ওরুর কান্না ভেজা চোখ দুটো খুশিতে চকচক করে ওঠে। ও কাঁদতে কাঁদতে বলে, আপা কোম্পানি থেকে মেইল এসেছে, ওরা মাকে উন্নত চিকিৎসার জন্য ইউএসএ নিয়ে যাবে। এটা তো খুশির খবর। অনু একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাগ মিশ্রিত গলায় বলে, হ্যাঁ এটা খুশির খবর, কিন্তু এই মেলটা আরও 1 মাস আগে এসেছে। ওরা ভিসা টিকিট সব পাঠিয়ে দিয়েছিল, এই সপ্তাহেই ফ্লাইট। আজ কৌতূহলবশত আমি যদি ইমেল ইনবক্স না চেক করতাম তাহলে এই টিকিট আর ভিসা আমাদের কোনো কাজেই আসতো না। কারণ গত 1টা বছর ধরে তুই শুধু রোবটের মতো মেল পাঠিয়ে গেছিস, কখনো ইনবক্স কিংবা আদার বক্স চেক করেও দেখিসনি। যদি আমি এটা আরও 1 সপ্তাহ পরে চেক করতাম তাহলে আমাদের মায়ের চিকিৎসার কি হতো বল আমাকে? অনুর রুষ্ট চিৎকার শুনে কেঁপে ওঠে অরু। ওর এই মুহূর্তে কিছু বলার নেই। প্রথম কয়েক মাস ইনবক্স চেক করেও কোনো লাভ হয়নি, তাই ও ধরেই নিয়েছিল কোনোরূপ এই ইমেলের প্রতিক্রিয়া আসবে না। অতএব প্রতিদিন ইনবক্স দেখে দেখে আশাতীত হওয়ার কোনো মানেই হয় না। এতে কষ্টটা দ্বিগুণ হয়ে হৃদয়ে জেঁকে বসে। কিন্তু সকল চিন্তাভাবনার ঊর্ধ্বে গিয়ে এমন কিছু একটা হবে সেটা ওরও কল্পনাতেও ভাবেনি। আর ও আরও একবার সচকিত চোখে ল্যাপটপের মেইলটায় চোখ বোলালো। সকল নিয়ম নীতি হলফ করায় শেষে একেবারে নিচে ছোট ছোট অক্ষরে লেখা, মিস্টার প্রত্যয় এহসান, সিএও, জেকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ওরু নামটা দ্বিতীয়বার আওড়ায়, প্রত্যয় এহসান। ইনি কে আপা? অনু ঠোঁট উল্টে বলল, হবে হয়তো কোম্পানির দায়িত্বরত কেউ। ওরু একে একে সবগুলো টিকিট চেক করলো। তার মধ্যে অরোরা শেখ নামেরও একটা টিকিট রয়েছে। অনু পাশে এসে বলে, আমি বুঝলাম না অরু, তোর জন্য টিকিট পাঠানো হয়েছে, তুই অবশ্য না গেলেও হতো। ওরু আশ্চর্য হয়ে পেছনে চাইল। কি বলছিস আপা? তোরা এত দূর চলে যাবি আর আমি একা ফাঁকা কৃতিককুঞ্জে একা একা থাকবো নাকি? ভূতেরা আমাকে আস্ত রাখবে বল? তোর মনে হয় তুই এটা বলতে পারলি? আমি নির্ঘাত তোর সৎবোন। হয়েছে, ড্রামা বন্ধ কর। আমি কেন বলছি সেটা শুধু আমিই জানি। কেন বলছিস? যতই উন্নত চিকিৎসা হোক না কেন, মায়ের কাছাকাছি সবসময় আমাকে থাকতে হবে। তাহলে বিদেশের বাড়িতে আমি তোকে কার কাছে রেখে যাব বল? তার উপর কৃতিক ভাইয়া মানুষটা সুবিধার না। ওরু মৃদু হেসে অনুকে আশ্বাস দিয়ে বলে, আমি কি আর ছোট আছি রে আপা? আমি ঠিক সব পরিস্থিতি ম্যানেজ করে নেব, তুই দেখিস। তাছাড়া এতগুলো বছর পর তিনি নিশ্চয়ই আগের মতো নেই। হতে পারে এতদিনে বিয়ে শাদী করে আমাদের জন্য বিদেশিনী ভাবি রেডি করে রেখেছে। অনু অরুকে জড়িয়ে ধরে ওর গালে আলতো চুমু খেয়ে বলে, সরি সোনা, জানিস আমার অনেক খুশি লেগেছিল যখন মেলগুলো দেখেছিলাম, কিন্তু রাগটা তখনই হয় যখন ভাবলাম এই মেলটা 1 সপ্তাহ পর পেলে আমাদের টিকিট ক্যান্সেল হয়ে যেত, আমাদের মাকে আরও ভুগতে হতো। ওরও মুখ কালো করে মাথা নুয়ে বলে, তুই না আপা, আমি সরি, আমি তো খামখেয়ালি করে কিছুই চেক করতাম না, আমাকে ক্ষমা করে দে প্লিজ। হ্যাঁ দেবো, তবে একটা শর্ত আছে। কী শর্ত? এখন এই মুহূর্তে আমার সাথে মার্কেটে যাবি, অনেক প্রয়োজনীয় শপিং করতে হবে, এই সপ্তাহেই ফ্লাইট। ওরও নিজের হাতের বাঁধন শক্ত করে ওনার গলা জড়িয়ে ধরে খিলখিলিয়ে হেসে উঠে বলে, আপা আই লাভ শপিং, কতদিন নতুন জিনিসের গন্ধ পাই না। তারপর আনমনেই বলে, এবার আমি নিখিল ভাইকে ঠিক করে খুঁজে বের করব। আজ রোববার, প্রতিদিনের মতো আজও পড়ন্ত বিকেলে তির্যক সূর্য কিরণ হানা দিয়েছে। খোলা আঙিনার ন্যায় মহলের বিস্তার ছাদ জুড়ে বসন্তের দক্ষিণা বাতাসে গাছের পাতাগুলো উঠছে। সেগুলোই ছাদের কাপড়গুলো নিতে এসেছে অরু। তবে ছাদে পা রাখতেই মনটা কেমন উদাসীন হয়ে গেল ওর। পায়ে পায়ে এগিয়ে গিয়ে বসে পড়ল শ্যাওলা পড়া চ্যাপ্টা রেলিংয়ের উপর। বসার দরুন হাঁটু অবধি খোলা চুলগুলো ধুলো ময়লায় জমে মেঝেতে গিয়ে ঠেকল। গোধূলি বেলার
ভেজা বাতাসের তালে তালে হাঁপড়ে একটা চাপা নিঃশ্বাস বেরিয়ে এলো ওর বুক চিরে। আজমেরি শেখকে ইতিমধ্যে এমার্জেন্সি ফ্লাইটে তুলে দিয়ে এসেছে ওরা দুবোন। ওদের ফ্লাইট রাতে, আর কয়েক মুহূর্ত মাত্র। তারপর এই মহল, বাগান বিলাসে ঘেরা বিশাল বাড়ি, বাড়ির পেছনের সুপারি বাগান, সামনের বিশাল গেট, সব কিছু মানবশূন্য হয়ে পড়বে। প্রিয় ক্যাম্পাস, প্রিয় বান্ধবী, আর সবচেয়ে বেশি প্রিয় নিখিল ভাই, সবাইকে ছেড়ে বহুদূরে পাড়ি জমাবে অরু। অচেনা দেশে, সব অচেনা মানুষের ভিড়ে সাদামাটা বাঙালি অরুর জন্য কী অপেক্ষা করছে কে জানে। কেবল ভরসা একটাই, মায়ের সুস্থতা, আর মন গহীনের অযাচিত এক অদম্য ইচ্ছা, নিখিল ভাইকে খুঁজে বের করা। ওরু জানে কাজটা এতটাই সহজ নয়, তবে ও চেষ্টা করবে। পৃথিবীটা তো গোলাকার, তার উপর একই দেশে থাকবে ওরা। ইন্টারনেটের যুগে অতটাও কষ্টকর হবে না ব্যাপারটা, ভাবতেই বিষণ্ণ মুখে এক চিলতে হাসি ফুটে উঠল অরুর। আমি আসছি নিখিল ভাই, ঠিক খুঁজে বের করে নেব আপনাকে। অরুর দিবা স্বপ্নতে টান পড়ে নিচ থেকে অনুর বাজখাই আওয়াজে। কিরে অরু, হাওয়া হয়ে গেলি নাকি? নিচে নাম তাড়াতাড়ি, ব্যাগ গুছিয়ে এয়ারপোর্ট চললাম। টাইম এই যেমন 24 ঘন্টা আগে অরু পুরান ঢাকার নাম করা বাড়ি কৃতিককুঞ্জের ছাদের কোণে দাঁড়িয়ে ঝিরঝির হাওয়া খাচ্ছিল, আর এখন এই মুহূর্তে মোটা পশমি লেদার জ্যাকেট পরেও হু হু বাতাসে থরথর করে শীতে কাঁপছে। এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠে কাঁপাকাঁপি একটু কমেছে দুবোনের, তবে লম্বা জার্নিতে বড্ড কাহিল হয়ে গিয়েছে শরীরটা। অনুর চেয়ে অরুর অবস্থা বেগতিক, কারণ পুরো ফ্লাইটে কিচ্ছু খেতে পারেনি। অরুর যে মারাত্মক রকমের ফ্লাইট ফোবিয়া আছে সেটা এই প্রথমবার জানলো অনু। ভাগ্যিস কোম্পানি থেকে গাড়ি পাঠিয়ে ওদেরকে পিক করা হয়েছে, নয়তো এই অচেনা শহরে অরুকে নিয়ে নির্ঘাত বিপদে পড়তে হতো অনু অরুকে নিয়ে দুশ্চিন্তা করলেও অরুর মনে অন্য কিছু চলছিল। ও ভাবছে তিথি আর নীলিমার কথা। সেদিন অযাচিত কথাগুলো মুখ ফুটে বলে দেবার পর আর মুখোমুখি হয়নি ওদের। নিজের আত্মগ্লানি ওকে আটকে রেখেছিল, যাদের সামনে সবসময় নিজের নির্ভীক ব্যক্তিত্বটা ধারণ করে এসেছে, সবসময় তারাই কিনা ওকে নিচু চোখে দেখবে। এসব ভাবতে ভাবতেই লজ্জায় চোখ মুখ বুজে আসে অরুর। যার জের ধরে এত দূরে চলে এসেছে তবুও নিজের বান্ধবীদের একটাবার জানায়নি পর্যন্ত। বরং অরুর মনে হচ্ছিল দেশ ছেড়ে চলে গেলেই ভালো হবে, তিথি আর নীলিমার মুখোমুখি হতে হবে না, আর ও বেঁচে যাবে। সান ফ্রান্সিসকোর শহরে পরিবেশ ছড়িয়ে আরও প্রায় ঘণ্টাখানিক গাড়ি চলল। নির্জন হাইওয়ে, রাস্তার মাঝে মধ্যে দু একটা প্রাইভেট কার ছাড়া আর অন্য কিছুই চোখে পড়ল না। কিছু দূর পরপর রাস্তার কোল ঘেঁষে দু একটা ওয়ালমেট আর ম্যাকডোনাল্ডসের ক্যাফেটেরিয়া দেখা গেল, তবে সেগুলো জনমানব শূন্য। এছাড়া রাস্তার দুপাশে যা চোখে পড়ে তা হলো উঁচু নিচু পাহাড় আর সারি সারি উইন্ডমিল। তবে চারিদিকের পরিবেশ প্রাণ জুড়িয়ে দেবার মতোই সুন্দর। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাগুলো পরিষ্কার তকতকে দেখে মনে হচ্ছে আজই পিচ ঢালা হয়েছে এতে। অথচ বাংলাদেশের হলে মানুষের গিজগিজ আর ময়লা আবর্জনা রাস্তার মুখখানা পর্যন্ত দেখার উপায় নেই। যেতে যেতেই ওরু বোধ করলো এদেশের মানুষ যতটা শৌখিন ঠিক ততটাই পরিশ্রমী। আসলে এখানে ওরুর কোনো দোষ নেই। প্রথমে পরিচিতিতে মানুষের ভালো দিকগুলোই বেশি নজরে আসে। অপেক্ষার অবসান ঘটিয়ে একটা ছোটো মোটো ডুপ্লেক্স বাড়ির সামনে গিয়ে থামলো গাড়িটা। এতক্ষণে সব কিছু ঠিকঠাক লাগলেও হুট করেই নার্ভাস লাগতে শুরু করছে অরুর। হাত পাগুলো কেন যেন অবশ হয়ে এসেছে, সেই সাথে বমি বমি ভাব হচ্ছে। মনে হচ্ছে কিছু একটা গলায় আটকে আছে। কিছুক্ষণ বাড়ির দিকে তাকিয়ে কাটিয়ে দিল। ততক্ষণে অনু নেমে ওপাশ থেকে বারবার তাড়া দিচ্ছে। কি হলো নাম, তোকে রেখে আমি হসপিটালে যাব, ইমার্জেন্সি কল এসেছে। গাড়ির সাউন্ড প্রুফ কাজ গলিয়ে সে কথা অরুর কানে গেল না। ও আস্তে ধীরে সময় নিয়ে নামলো। বাইরে প্রচণ্ড বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টিতে ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। অরু নামলে ড্রাইভারের মতো লোকটা একটা কার্ড ধরিয়ে দিয়ে বলল, দিস ইজ হাউস পাসওয়ার্ড। অরু মাথা কাত করে কার্ডটা নিল। অনু এগিয়ে এসে অরুকে বলল, তাড়াতাড়ি চল, জমে যাব নইলে। অরু এখনও নিশ্চুপ, শুধু উপর নিচ মাথা নাড়িয়ে জানালো, কিন্তু অনুর আর বাড়ির ভেতরে ঢোকা হলো না। তার আগেই ওর ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করে অনু কী বলল সেসব কিছুই কানে যায়নি অরুর, তবে তার পরপরই ওর শরীর জমে হিম হয়ে গিয়েছে। বাইরের খারাপ ওয়েদার এই শীতলতার কাছে কিছুই নয়, কারণ এবার ওর শরীর নয় বরং কলিজা জমে যাচ্ছে। একটু আগে ফোনে কথা শেষ করে অনু এসে জানায়, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে অরু, অনেক ফর্মালিটিস বাকি, আর সব কাগজপত্র আমার ব্যাগে, এগুলো না পূরণ করলে ওরা মাকে ভর্তি করাতে পারবে না। মায়ের শরীর আরও খারাপ হয়ে যাবে। তুই পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ভিতরে গিয়ে বিশ্রাম কর, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো। ওরও চমকায়, হকচকিয়ে বলে, না না, আমি একা একা ভেতরে যেতে পারবো না, যদি কেউ থাকে তার চেয়ে বরং আমি তোর সাথে যাব। পাগলামি করিস না অরু, বাইরের অবস্থা দেখেছিস, আমি শিওর রাত হলে ঝড় আসবে। তাছাড়া তুই না বলেছিস আমার কথা শুনবি। ওরও ঠোঁট উল্টে কাদো কাদো হয়ে বলে, আমার ভয় করছে আপা, যদি ভেতরে কেউ থাকে
আমি যতদূর জানি কেউ বাড়িতে নাই, নয়তো ড্রাইভার পাসওয়ার্ড দিত না। আর যদি থেকেও থাকে তুই নিজের পরিচয় দিবি, কেন কোনো বোকামি করিস না কেমন। অরু ঘাড়কাত করে সায় জানালো। অনু পুনরায় গাড়িতে উঠে পড়ে, যেতে যেতে বলে সাবধানে থাকবি, প্রয়োজন হলে ফোন করবি। কিভাবে ফোন করব, আমার কাছে তো সিম কার্ডই নেই। মাথা নিচু করে বিড়বিড়িয়ে কথাটা বলল অরু। অচেনা দেশ, অচেনা শহর, অচেনা একটা বাড়ি, এখন আপাও চলে গেল। এর চেয়ে অসহায় বোধ হয় এই 18 বছরের জীবনে কোনো দিন লাগেনি অরুর কাছে। চারিদিকের অবস্থা বেগতিক, আকাশটাও কালো মেঘে ঢেকে ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। এখানে আর দাঁড়িয়ে থাকার উপায় নেই। তাই তো দুরু দুরু বুকে ফ্রেন্ডস গেটটা খুলে ফ্রন্টিয়ার থেকে পা টিপে টিপে সদর দরজার সামনে গিয়ে দাঁড়ায় অরু। তারপর কার্ডে টুকে দেওয়া পাসওয়ার্ডটা দিয়ে দরজা খোলে। আশ্চর্য হলেও সত্যি পাসওয়ার্ডটা ছিল খুব কঠিন। কে এত বুদ্ধি খাটিয়ে কৌশলী পাসওয়ার্ড সেট করেছে সেটাই আপাতত ভাবছে অরু। তবে ওর ভাবনা বেশিক্ষণ স্থায়ী হলো না, তার আগেই সদর দরজা খুলে গেল। ভিতরে প্রবেশ করে চারিদিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নিল অরু। কেউ নেই বাড়িতে। লোকালয় ছাড়িয়ে অনেকটা নির্জন পরিবেশে ছোট্ট একটা ডুপ্লেক্স বাড়ি। নিচতলায় পুরোটা জুড়ে বিশাল হল রুম, তার এক পাশে আধুনিক ধাঁচার কিচেন কাউন্টার, কাউন্টারের সামনে সেট করা দুটো বার স্টুল কিচেন, আর হলের মাঝে কোনো দেয়ালই নেই, বরং কিচেন কাউন্টারের সামনে গোলাকার ডাইনিং। হলের রুমে ঠিক অন্য মাথায় কিছু আধুনিক কারুকাজ করা নরম সোফা আর ডিভান। ডিভানের উপর এবড়ো থেবড়ো হয়ে পড়ে আছে একটা কুমড়ো সাইজের কালো রঙের হেলমেট। তার সামনে বিশাল মনিটর, টিভি হবে হয়তো, কিন্তু এত বড় টিভি কে দেখে। ভ্রুজোড়া কুচকে গেল ওর। সামনের দিকে ভালো করে পর্যবেক্ষণ করে পেছনে চাইল, দেখলো দক্ষিণ দিকের দেয়ালটা পুরোটাই কাচের। ওর ঠোঁট উল্টে মিনমিনিয়ে বলল, বোরিং। প্রয়োজনের বাইরে কোনো জিনিসই নেই। এত সুন্দর বাড়িটা আমার হলে আমি মন ভরে সাজাতাম। আপাতত আর কিছুই দেখার ইচ্ছে নেই ওর, শরীর বড্ড ক্লান্ত। বাড়িতে কেউ নেই, ব্যাপারটা বুঝে উঠতে কাচুমাচু ভাবটা কমে গিয়ে ঝরঝরিয়ে দ্বিগুণ ক্লান্তি নেমে এসেছে শরীর জুড়ে। কাচের চকচকে সিঁড়ি বেয়ে উপরে উঠে কোনো মতে ভারী জামাকাপড় পাল্টে প্লাজো আর টি শার্ট গায়ে চড়িয়ে শরীরটাকে ছেড়ে দিল নরম বিছানায় আর কমফোর্টারের ভাঁজে। অরু, এই অরু। সুন্দর ভেলভেটের ন্যায় নরম বিছানার মধ্যে থেকেই নড়ে চড়ে উঠল ঘুম কাতরে অরু। অনেক দূর থেকে আপার আওয়াজ ভেসে আসছে, মনে হয় সকাল হয়েছে। তাই তো প্রতিদিনের মতোই এত ডাকাডাকি, কিন্তু আজ ঘুমটা বড্ড ভারী লাগছে, চোখ খোলাই যাচ্ছে না। এত নরম কেন লাগছে বিছানাটা? মনে হচ্ছে শরীরটা টানছে নিজের দিকে। অনু আবারও ডাকে শব্দ করে। ঘুমের মাঝে অরু বলে ওঠে, ঘুমাতে দে না আপা, এই বিছানাটা অনেক নরম, আর এই কুশনের গন্ধটা চন্দন কাঠের মতো। এই বলে কুশনে নাক ডুবিয়ে আবারও লম্বা শ্বাস টানে অরু। এদিকে অরুর কাণ্ডে অনুর লজ্জায় জান যায় যায় অবস্থা। ও চোখ খিচে অস্পষ্ট সুরে বলে, অরু ওঠ, এটা তোর রুম নয়, আর না তুই বাংলাদেশে আছিস। আমরা আজ সন্ধ্যায় আমেরিকা এসেছি, ভুলে গেছিস? আর এই মুহূর্তে তুই অন্য কারো রুমে ঘুমিয়ে আছিস। অনুর শেষ কথাটা একেবারে ছক্কা লাগার মতোই অরুর মস্তিষ্কে গিয়ে লাগলো। সঙ্গে সঙ্গে ধরফরিয়ে উঠে বসলো অরু। মুখের কোণে জমে যাওয়া লালাটুকু মুছে শুষ্ক ঢোক গিলে হাঁপাতে হাঁপাতে বলল, কী বলিস আপা, কার রুমে আমি? অনু আর চোখে দরজার দিকে দেখলো। অরু ওর দৃষ্টি অনুসরণ করে সেদিকে চাইলো। দেখলো ফুল স্লিভ সাদা টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরিহিত লম্বা মতো লোক। অরু এক পলক এই সুদর্শন পরিচিত মুখটা ধরতে পেরেছে। এটা অন্য কেউ নয়, স্বয়ং জায়ান কৃতিক চৌধুরী। অরুর মাথাটা ভো ভো করে ঘুরছে। কি করছে ও এটা? কার বিছানায় এতক্ষণ ধরে ঘুমিয়েছে? এই মুহূর্তে দরজার বাইরে থেকে ওর দিকেই অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটা। শীতল চাউনি, কিন্তু বরফ কেটে ফেলার মতোই ধারালো তার তীক্ষ্ণতা চোখ দুটোতে। কি আছে ওই চোখে? রাগ, বিরক্তি, কৌতূহল, নাকি অন্য কিছু? ধরতে পারল না অরু। পাছাই শুধু আস্তে করে ভয়ার্ত ঢোক গিল। তাড়াতাড়ি চল, আমার রুম অন্য পাশে। অনু তাড়া দিতেই অরু তড়িঘড়ি করে উঠে অনুর পেছন পেছন চলে যায়। যাওয়ার সময় খুব সতর্কে আরও একবার পেছনে তাকায়ও। পেছনে তাকাতেই হুট করে চোখাচোখি হয়ে যায় ওই রহস্যে ঘেরা চোখ দুটোর সাথে। সঙ্গে সঙ্গে হৃদয়টা কেঁপে ওঠে ওর। করিডোরের মাঝে বরাবর পকেটে হাত গুজে দাঁড়িয়ে এখনও একইভাবে তাকিয়ে আছে কৃতিক। অরু আর তাকানোর সাহস পেল না। দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে দ্রুত অন্য রুমে ঢুকে পড়ল। ওরা চলে গেলে কৃতিকও নিজের রুমে পা বাড়ায়। রুমে ঢুকতেই ফ্লোরে পড়ে থাকা মেয়েদের কাপড় চোপড়ে পা আটকে যায় ওর। সেগুলো এক প্রকার ইগনোর করেই বিছানায় গায়ে এলিয়ে দিল। কুশনটা এখনও তার ঠিক পাশে সুতোর মতো আটকে আছে একটা লম্বা চুল। কৃতিক চুলটা হাতে তুলে ধরে। স্বাভাবিকভাবেই চেয়েও বেশ লম্বা চুলটা। খানিকক্ষণ ওটাকে উল্টে পাল্টে নিয়ে ভ্রুকুটি করে কৃতিক বলে, এত বড় কবে হয়ে গেল? এটাই ছিল সূচনা পর্বটা। মানে সূচনা পর্বটা মিনস এখানে 4টা পর্ব অলরেডি বলা হয়ে গেছে। তো প্রথম দিকে পরিচয় পর্বের দিকটা একটু তো বোরিং হবে। এখন যেহেতু কৃতিক আর অরুর দেখা হয়ে গেছে, এখন আর বোরিং লাগবে না, শুনতে তোমাদের বেশ ভালোই লাগবে আশা করি। আমার তো বেশ ভালোই লাগছে। তো
কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবা। আর লাইক করতে কিন্তু একদমই ভুলবা না। তো আজকের জন্য এতটুকুই থাক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।